সকলকে। দেখো আজকে আমাদের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের নাম হইতেছে কি তড়িৎ রসায়ন। জানো রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের নামটা কি? তড়িৎ রসায়ন। ঠিক আছে, তো এই যে তড়িৎ রসায়নের মধ্যে যে জিনিসগুলো আছে সব কিছু নিয়ে আজকে আলোচনা করব এবং অনেক ট্রিক্স নিয়ে আলোচনা করব। সবাই সাথেই থাকো অবশ্যই, সবাই জলদি ক্লাসটা শেয়ার করো। তড়িৎ রসায়ন, ঠিক আছে, এই যে তড়িৎ রসায়ন দ্বিতীয় পত্রে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে আমাদের মেইনলি দুইটা পার্ট। ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে আমার মেইনলি কয়টা পার্ট? দুইটা পার্ট। আমি সেখানে আসতেছি। তার আগে সবাই খাতা কলম নিয়ে বসে যান এবং ক্যালকুলেটর, লাল কলম, নীল কলম যা আছে সব নিয়ে এখনই বসে যান। ঠিক আছে, জলদি। তো ফার্স্টে দেখো, এই যে তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা কিন্তু তোমাদের এইচএসসির জন্য বলো যে কোনো কিছুর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে, তো ফার্স্টে তড়িৎ রসায়ন চ্যাপ্টারের মনে রাখবা একটা জিনিস, তোমরা সবাই যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়তেছো মনে রাখবে, এই তড়িৎ রসায়নের থেকে তোমার 3টা প্রশ্ন কিন্তু মাস্ট আসবে, অর্থাৎ 30 নাম্বার। বুয়েটের কথা যদি ধরি 30 নাম্বার, এবং বুয়েট, কুয়েট, রুয়েট, আইইউটি, সাস্ট যেখানে বলো না কেন সবগুলাতে তড়িৎ রসায়ন খুবই ইম্পর্টেন্ট। তড়িৎ রসায়নের ম্যাথ আর তড়িৎ রসায়নের যত থিওরি সেগুলো ইম্পর্টেন্ট আমার কিসে? মেডিকেল, জাহাঙ্গীরনগর এবং ঢাকা ভার্সিটি। তো ওগুলো তুলনামূলক ম্যাথ একটু কম আসে। ঠিক আছে, তো ফার্স্টে দেখেন এই যে তড়িৎ রসায়নের পার্ট হচ্ছে আমাদের কয়টা? দুইটা। ঠিক আছে, তড়িৎ রসায়নের পার্ট কয়টা? দুইটা। বইয়ের মধ্যে ভাগ করা হয়েছে এভাবে। ফার্স্ট পার্ট হইতেছে তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, ফার্স্ট পার্ট হইতেছে তড়িৎ বিশ্লেষণ অংশ, এবং পরেরটা হইতেছে তড়িৎ রাসায়নিক কোষ বা তড়িৎ রাসায়নিক অংশ। ঠিক আছে, আমি লিখলাম তড়িৎ রাসায়নিক কোষ। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ আর কি? তড়িৎ রাসায়নিক কোষ। ঠিক আছে, তার মানে পুরাই তড়িৎ রসায়ন আমাদের বইয়ের মধ্যে দুইটা পার্টে ভাগ করা হয়েছে। বইয়ের অর্ধেকে তড়িৎ বিশ্লেষণ অংশ, বাকি অর্ধেকে তড়িৎ রাসায়নিক অংশ। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ অংশ, তড়িৎ রাসায়নিক অংশ, এই জিনিসগুলা কি সব আমি আস্তে আস্তে বলতেছি। তো তড়িৎ বিশ্লেষণ কোষ আর তড়িৎ রাসায়নিক কোষ। ঠিক আছে, এই জিনিসটা ফার্স্টে তড়িৎ বিশ্লেষণ জিনিসটা হইতেছে, মনে রাখবা প্যাচ লাগে যে একটা 9-10 থেকে জিনিস পড়ে আসছো যে এই বাইরে থেকে একটা বিদ্যুৎ প্রয়োগ করা লাগে, একটা বাইরে থেকে বিদ্যুৎ প্রয়োগ করা লাগে না। তো কোনটা কি প্যাচ দিয়ে মনে রাখবা? তড়িৎ বিশ্লেষণ হইতেছে তড়িৎ দ্বারা বিশ্লেষণ। ঠিক আছে, একটা কথা লিখে রাখবা, তড়িৎ বিশ্লেষণ হইতেছে তড়িৎ দ্বারা বিশ্লেষণ। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ মানে কি? তড়িৎ দ্বারা বিশ্লেষণ। তার মানে কি? এখানে বাইরের থেকে তড়িৎ প্রয়োগ করতেছি বা বিদ্যুৎ প্রয়োগ করতেছি, ফলে রাসায়নিক শক্তি পাবো। আর তড়িৎ রাসায়নিক কোষ কি? উল্টা দিক থেকে যায়, রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে যে। ঠিক আছে, তার মানে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে তড়িৎ দ্বারা বিশ্লেষণ, বাইরের থেকে তড়িৎ দিব বা বিদ্যুৎ দিব, তখন আমি রাসায়নিক শক্তি পাবো। আর ঠিক 180 ডিগ্রি উল্টা জিনিসটা হইতেছে তড়িৎ রাসায়নিক কোষ। সেখানে কি করব? রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করব। তাহলে এখন দেখো, তড়িৎ রসায়নের মধ্যে মেইন জিনিসটা কি? আমার মেইন জিনিসটা হইতেছে তড়িৎ বা তড়িৎ কি? বিদ্যুৎ। এখন দেখো এই যে বিদ্যুৎ বা কারেন্টের লাইন, এই কারেন্টগুলো পরিবাহিত হয় কি দিয়ে? একটা পরিবাহী দিয়ে। এটা তোমরা সবাই জানো, ইন্টারমিডিয়েটে নতুন করে জানার কিছু নাই। যে কোনো জিনিস প্রবাহিত হয় কিসের মধ্যে দিয়ে? পরিবাহীর মধ্যে দিয়ে। ঠিক আছে, তো এখন আমাদের পড়াশোনা হাজারি স্যারের বইটা খুললেই সবার ফার্স্টে তোমরা যে টপিকটা পাবা সেটা হইতেছে 4.1 উচ্ছেদের মধ্যে যেটা পাবা সেটা হইতেছে পরিবাহীর প্রকারভেদ। ঠিক আছে, তো পরিবাহীর প্রকারভেদের মধ্যে জানো, ফার্স্টে আমি লিখতেছি পরিবাহীর প্রকারভেদ। ঠিক আছে, পরিবাহীর প্রকারভেদ। তো মনে রাখো এই যে পরিবাহী, ঠিক আছে, পরিবাহীর ইংলিশ কি? কন্ডাক্টর। পরিবাহী বা কন্ডাক্টর। ঠিক আছে, পরিবাহী বা কি? কন্ডাক্টর। তো এই পরিবাহীকে কয়টা ভাগে ভাগ করা যায়? তোমরা সবাই জানো, দুইটা ভাগে। ঠিক আছে, পরিবাহীকে কয়টা ভাগে ভাগ করা যায়? দুইটা ভাগে। একটা কি? একটা হচ্ছে ধাতব বা লিখলাম না ইলেকট্রনীয় পরিবাহী। একটার নাম কি? ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী। লেখা না বোঝা গেল আমার মুখেটা শুনো। পরিবাহী দুই প্রকার, একটা হচ্ছে কি? ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, আর একটা হচ্ছে আমার ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, আরেকটা হচ্ছে আমার আয়নিক বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ঠিক আছে, আয়নিক বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, আয়নিক বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ঠিক আছে, পরিবাহী তোমরা লিখে নিবা। ঠিক আছে, তাহলে পরিবাহী কয় প্রকার? দুই প্রকার। পরিবাহী কয় প্রকার? দুই প্রকার। ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, আয়নিক বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। পরিবাহী কয় প্রকার? দুই প্রকার। ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, আয়নিক বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। সবাই ডান? বুঝছো? এখন দেখো এই যে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, এই জিনিসটার মধ্যে নামের মধ্যেই দেখো ধাতব
ধাতব কি থেকে আসছে? ধাতু যোগ অব, তার মানে ধাতু। ঠিক আছে, এই যে জিনিসটা এখানে হইতেছে ধাতু বা মেটাল, তার মানে যে কোনো ধাতু, কপার, সিলভার, যে কোনো ধাতু, সরি সিলভার না, কপার বা এরকম যে কোনো ধরনের ধাতু দিয়ে যে সকল পরিবাহী সেগুলো হইতেছে ধাতব পরিবাহী। এবং এদেরকে কেন ইলেকট্রনের পরিবাহী হয়? কারণ কি জানো? ইলেকট্রনের পরিবহন মানে হইতেছে আমার কি পরিবহন? বিদ্যুতের পরিবহন। ঠিক আছে, তো এই ধাতব পরিবাহীগুলো জানো আমাদের কারেন্টের তারগুলোর মধ্যে কি ইউজ করা হয়? কপারের তার। ঠিক আছে, তো সেই কপারগুলো কি পরিবহন করে? ইলেকট্রন পরিবহন করে। ঠিক আছে, এর জন্য এটাকে বলা হয় ধাতব বা ইলেকট্রনের পরিবাহী। আর এটাকে বলা হয় আয়নিক বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। নামের মধ্যে কি পাইতেছে? আয়নিক, তার মানে কি 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 থাকবে? আয়ন। আয়ন কয় প্রকার? দুই প্রকার, ক্যাটায়ন, অ্যানায়ন। তার মানে ক্যাটায়ন আর অ্যানায়ন যেই যেখানে পরিবাহিত হবে সেটা হচ্ছে কি পরিবাহী? আয়নিক বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ঠিক আছে, এখানে তড়িৎ বিশ্লেষ্য হয়, আমি সেটা পরে আসতেছি। এখন এই যে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, দেখো এই জিনিসটা একটা মেইন বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, ধরো কথার কথা তুমি একটা কারেন্টের লাইন দেখলি, তোমার বাসার এখন উপরে তাকো কারেন্টের লাইনে, সেখানে কি তুমি কারেন্টের লাইনের মধ্যে পানি দিতেছো? কারেন্টের লাইনের মধ্যে বাইরে থেকে কিছু করতেছো না। এবং কারেন্টের লাইন এটা নর্মাল চলতেছে। ঠিক আছে, এখানে জাস্ট ইলেকট্রনের আদান প্রদান হইতেছে। ফলে এইখানে যে পরিবর্তনটা হয় এটাকে কি বলা হয়? ভৌত পরিবর্তন। ঠিক আছে, ভৌত পরিবর্তন। কিন্তু আয়নিক বা তড়িৎ বিশ্লেষণ, আয়ন, ক্যাটায়ন, অ্যানায়ন, এগুলা কি রাসায়নিক ব্যাপার না? এর জন্য এইটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, তার মানে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী কি হয়? ভৌত পরিবর্তন হয়। আয়নিক বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির কি হয়? রাসায়নিক পরিবর্তন হয়। ঠিক আছে, এটা এমসিকিউতে আসছিল জাহাঙ্গীরনগরে, যে আয়নিক বা তড়িৎ বিশ্লেষণ পরিবহনে নিচের কোন পরিবর্তনটা হয়? ভৌত, রাসায়নিক, মানে জৈব রাসায়নিক, এরকম অপশন দেওয়া থাকবে, তোমরা কি দেখাবো? রাসায়নিক। সবাই ক্লাসটা শেয়ার করে দাও, তোমাদের নিজ নিজ গ্রুপে ক্লাসটা শেয়ার করে দাও সবাই। এরপরে হইতেছে জানো যে এই জিনিসগুলোরও আবার ভাগ আছে। ঠিক আছে, তো আমরা আজকে ওই দিকে যাওয়ার আগে এই ভাগগুলো আগে পড়ে নেই। ঠিক আছে, আমি জলদি জলদি লিখতেছি। তো পরিবাহীর মধ্যে কি ছিল? ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী। এখন আমার কাজ হইতেছে ধাতব পরিবাহী নিয়ে। তো ধাতব পরিবাহীর মধ্যে একটা 9-10 থেকে তোমরা পড়ে আসছো, সেটা হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, সবাই জানো। একটা হচ্ছে কি সুপরিবাহী, লেখা বোঝা না গেলে কোনো সমস্যা নেই, আমার কথা শুনে। একটা হচ্ছে সুপরিবাহী, একটা হচ্ছে কি অর্ধপরিবাহী, আর একটা হচ্ছে অপরিবাহী বা কুপরিবাহী। ঠিক আছে, অপরিবাহী বা কি কুপরিবাহী, অপরিবাহী বা কুপরিবাহী, এটা তোমরা যাই লেখো। সুপরিবাহী, অর্ধপরিবাহী, আর একটা কি অর্ধপরিবাহী। সুপরিবাহী কি কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর, আর এটা কি ইনসুলেটর। ঠিক আছে, কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর, ইনসুলেটর। ঠিক আছে, তো দেখো ফার্স্টে যে জিনিসটা আমাদের জানা লাগবে, সুপরিবাহী। সুপরিবাহী কি জানো? যেই পরিবাহীর মধ্যে দিয়ে খুব সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে তাদেরকে কি বলা হয়? সুপরিবাহী। তাদেরকে কি বলা হয়? সুপরিবাহী। ঠিক আছে, যেমন যে কোনো হইতেছে আমার ধাতব জিনিস বা যে কোনো আমার সিলভারের জিনিস, এগুলো খুব সুন্দর সুপরিবাহী হিসেবে কাজ করে। ঠিক আছে, এগুলোর মধ্যে খুব সহজে বিদ্যুৎ পরিবহন করে, এর জন্য এদেরকে বলা হয় কি সুপরিবাহী। আর অর্ধপরিবাহী পরে আসতেছে, আরেকটা হচ্ছে অপরিবাহী। অপরিবাহী কি? সুপরিবাহীর ঠিক উল্টা। সুপরিবাহীর ঠিক উল্টা কি? মানে এটার মধ্যে দিয়ে আমার কোনো রকম বিদ্যুৎ প্রবাহিত হবে না। যেমন কি কাঁচ, কাঠ, রাবার, মার্কার, এই মার্কারের মধ্যে দিয়ে কি বিদ্যুৎ প্রবাহিত করতে পারবা না? পারবা না। তার মানে এটা কি পরিবাহী? অপরিবাহী বা কুপরিবাহী। অ বা কু এটা মানে নেগেটিভ বোঝায়। আর অর্ধপরিবাহী কি? নামের ফার্স্টে দেখতেছো অর্ধ, মানে কি অর্ধেক জিনিস। তার মানে এইটার বৈশিষ্ট্য অর্ধেক, এইটার বৈশিষ্ট্য অর্ধেক। অর্থাৎ যেই পরিবাহী সুপরিবাহীর থেকে অনুন্নত, কিন্তু অপরিবাহীর থেকে আরেকটু বেশি পরিবাহী, অর্থাৎ কিছু নির্দিষ্ট তাপমাত্রায় সেটা পরিবাহীর মতো আচরণ করে। এর জন্য এই জিনিসটাকে বলা হয় কি? অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর, অর্ধপরিবাহী। ঠিক আছে, এখন আমার যেটা লাগবে পরীক্ষায় আসবে সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অর্ধপরিবাহীর উদাহরণ, আর একটা হচ্ছে অপরিবাহীর উদাহরণ। ঠিক আছে, অর্ধপরিবাহীর উদাহরণ আর অপরিবাহীর উদাহরণ। ঠিক আছে, আমি এখনই লিখতেছি, তোমরা দেখো। এই জিনিসগুলো বইয়ের ফার্স্টে থিওরিতে আছে, খুব ভালো মতো পারা লাগবে। ঠিক আছে, অর্ধপরিবাহী আর একটা কি? অপরিবাহী। ঠিক আছে, তো ফার্স্টে সবাই দেখো অর্ধপরিবাহী। ঠিক আছে, অর্ধপরিবাহী। ঠিক আছে, অর্ধপরিবাহীর উদাহরণ। খাতা নিয়ে বসো, জলদি সবাই খাতা নিয়ে বসো। খাতা নিয়ে বসলে সবাই অর্ধপরিবাহীর উদাহরণ লেখো। ঠিক আছে, অর্ধপরিবাহী কি কি? অর্ধপরিবাহী আমরা সবাই জানি, ছোটবেলার থেকে জানি, গ্রুপ 14 এর মৌলগুলা, প্রথম 2টা মৌল বা 14 এর মৌলগুলা অর্ধপরিবাহীর মতো আচরণ করে। এর জন্য অন্যতম উদাহরণ হইতেছে কি? সিলিকন। উদাহরণ কি? সিলিকন। এরপরে কি? জার্মেনিয়াম। সিলিকন, জার্মেনিয়াম। ঠিক আছে, সিলিকন, জার্মেনিয়াম।
এরপরে হইতেছে, এটা হাজারি স্যারের বইয়ে হয়তো নাই, এই জিনিসগুলো মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট 3 স্টার। আমি মেডিকেলের জন্য আবারও বলতেছি, এটা মেডিকেল এবং এইচএসসির এমসিকিউর জন্য, এটা ইঞ্জিনিয়ারিং কোথাও আসতেছে না। সিলিকন জার্মেনিয়াম, নামগুলো কি অর্ধপরে এক্সাম্পল, সিলিকন জার্মেনিয়াম পলি অ্যাসিটিলিন, ঠিক আছে, পলি অ্যাসিটিলিন, পলি অ্যাসিটিলিন। এরপরেরটা হইতেছে পলি অ্যানিলিন, ঠিক আছে, যারা জৈব যৌগ পড়ছো সবাই জানো অ্যানিলিন জিনিসটা কি, অনেকগুলো অ্যানিলিন মিলে হইতেছে এই জিনিসটা হইতেছে অ্যানিলিন। বেনজিনের মাথার উপর যদি অ্যামিনোমূলক থাকে সেটাকে বলা হয় অ্যানিলিন। তো ওইদিকে আমি যাইতেছি না, ওইসব জানা লাগবে না, যেটা জানা লাগবে সেটা হইতেছে এগুলার নাম, ঠিক আছে, সিলিকন জার্মেনিয়াম পলিঅ্যাসিটিলিন পলিঅ্যানিলিন। এরপরে হচ্ছে ক্যাডমিয়াম সালফাইড, সিডিএস, ক্যাডমিয়াম সালফাইড, আরেকটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড, ঠিক আছে, গ্যালিয়াম আর্সেনাইড, ক্যাডমিয়াম সালফাইড গ্যালিয়াম আর্সেনাইড, ঠিক আছে, সব কিছু একবারে গুছিয়ে দিতেছি, এর বাইরে বইয়ের থেকে বা কোথাও থেকে আর কিছু পড়া লাগবে না। দেখো অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের এক্সাম্পলগুলো কি কি, সিলিকন জার্মেনিয়াম পলিঅ্যাসিটিলিন পলিঅ্যানিলিন ক্যাডমিয়াম সালফাইড গ্যালিয়াম আর্সেনাইড, সিলিকন জার্মেনিয়াম পলিঅ্যাসিটিলিন পলিঅ্যানিলিন ক্যাডমিয়াম সালফাইড গ্যালিয়াম আর্সেনাইড, ঠিক আছে। নামগুলো আবার বলতেছি, সিলিকন জার্মেনিয়াম সবাই জানো, মনোযোগ দিয়ে খেয়াল করো সবাই এদিকে, পলিঅ্যাসিটিলিন পলিঅ্যাসিটিলিন পলিঅ্যানিলিন পলিঅ্যাসিটিলিন পলিঅ্যানিলিন ক্যাডমিয়াম সালফাইড ক্যাডমিয়াম সালফাইড গ্যালিয়াম আর্সেনাইড ক্যাডমিয়াম সালফাইড গ্যালিয়াম আর্সেনাইড। এই 6টা জিনিসের বাইরে ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো আর কোথাও, ফিজিক্সও তোমরা জানো ওই যে একটা চ্যাপ্টার আছে অধ্যায় 9 বা 10, ওইখানে এই এমসিকিউ গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, হাই ভোল্টেজ এমসিকিউ, ঠিক আছে। তো এই জিনিসগুলো মেডিকেলে আসছে, জাহাঙ্গীরনগরেও আসছে, খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি লিখে রাখছি জেও বা ম্যাট মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে। সবাই যদি বুঝো ঠিক মতো লিখতে পারো এখনই কমেন্ট করো, ঠিক আছে, আমি জলদি কমেন্ট দেখতে চাই, ঠিক আছে, জলদি, আমি কিন্তু জলদি ক্লাস করতেছি। সবাই আমার যদি ফার্স্ট হয়ে যায় সেটাও বলবা, ঠিক আছে। হ্যাঁ ফাহমিদ ফারাবি বুঝছে, হ্যাঁ সাবরিনা হুমায়রা বুঝতে পারছে, ফারজানা তাসলিম লিনা বুঝতে পারছে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ সাফা মারোয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আজরা নুসরাত, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো সবাই যদি বুঝতে পারো আর লিখতে পারো ঠিক মতো এখনই কমেন্ট করো, ঠিক আছে। বলছে ভাইয়া বুঝছি, লিখতে পারছো, সবাই যদি লিখতে পারো এখনই বলো। আমি আবার বলতেছি, খুবই ইম্পর্টেন্ট, হাই ভোল্টেজ এমসিকিউ মেডিকেলের জন্য, জাহাঙ্গীরনগরের জন্য, সিলিকন জার্মেনিয়াম পলিঅ্যাসিটিলিন পলিঅ্যানিলিন ক্যাডমিয়াম সালফাইড গ্যালিয়াম আর্সেনাইড, ঠিক আছে, মাথার মধ্যে গাইতে রাখো, সিলিকন জার্মেনিয়াম পলিঅ্যাসিটিলিন পলিঅ্যানিলিন অ্যানিলিন ক্যাডমিয়াম সালফাইড গ্যালিয়াম আর্সেনাইড। এটা খাতায় বারবার লিখবা, অটোমেটিক মনে থাকবে, কেউ এটা বলতে পারবে না যে ভাইয়া মনে থাকে না। মনে কেন থাকে না? কারণ তুমি ঠিক মতো বারবার চর্চা করো না। যদি চর্চা করো এটা অবশ্যই মনে রাখতে পারবা, ঠিক আছে। তাহলে জাস্ট 6টা নাম অবশ্যই মনে রাখতে পারবা, ঠিক আছে, ডান, ঠিক আছে, সবাই লিখছে, হ্যাঁ ফার্স্ট হচ্ছে না, আচ্ছা ঠিক আছে বলছে সবাই, ঠিক আছে। তো এখন দেখো অর্ধপরিবাহী শেষ, ঠিক আছে, আমি জলদি শেষ করতেছি, অর্ধপরিবাহী শেষ। এবার কি পড়বো? অর্ধপরিবাহী পড়লাম, সুপরিবাহী। সুপরিবাহী কি তোমরা সবাই চিনো, এটার এক্সাম্পল জানা লাগবে না এবং কখনো আসবেও না, ঠিক আছে। এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অপরিবাহীর উদাহরণ, ঠিক আছে, অপরিবাহীর উদাহরণ, ঠিক আছে, অপরিবাহীর উদাহরণ, ঠিক আছে। অপরিবাহীর উদাহরণ কি কি? এটার জন্য মনে করো আমি একটা ছন্দ দিয়ে বলতেছি, ধরো একটা লোক আছে, একটা হাসেম, ঠিক আছে, হাসেম হইতেছে তোমার কাকা, ঠিক আছে। হাসেম কাকা অনেকদিন ধরে কিছু খাইতেছে না, ঠিক আছে। ধরো হাসেম কাকা অনেকদিন ধরে না খেয়ে আছে, খরা, এই করোনা ভাইরাসের জন্য, ধরো সে গরিব দিন মজুর। এখন সেই আমি একটা জিনিস লিখতেছি, তোমরা সবাই আমার সাথে সাথে লেখো, হাসেম কাকার পেটে একটু চিনি গুড় পড়লো, ঠিক আছে। হাসেম কাকার পেটে একটু কি পড়লো? চিনি গুড় পড়লো, ঠিক আছে। হাসেম কাকার পেটে একটু চিনি গুড় পড়লো, ঠিক আছে। সবাই বুঝতে পারছো নাকি? দেখো হাসেম কাকার পেটে একটু চিনি গুড় পড়লো। সিডিএস কে যেন ভাইয়া? সিডিএস হচ্ছে ভাই ক্যাডমিয়াম সালফাইড, ঠিক আছে, ক্যাডমিয়াম সালফাইড, ঠিক আছে। হাসেম কাকার পেটে, সবাই খাতা বাই করে, এই জিনিসগুলো কিন্তু কোথাও কলেজে পড়াবে না, অ্যাডমিশন অনেক সময় স্কিপ করে যায়, কিন্তু এটা মেডিকেল জাহাঙ্গীরনগর অ্যাডমিশন এবং এইচএসসি এমসিকিউর জন্য এটা কিন্তু হাই ভোল্টেজ এমসিকিউ, ঠিক আছে, হাই ভোল্টেজ এমসিকিউ। সবাই বুঝতে পারছো নাকি? দেখো, ঠিক আছে, আমি কমেন্ট কম দেখতে পারতেছি, তারপর সমস্যা নেই, আমি লেখা শুরু করতেছি। দেখো হাসেম, এগুলা কিসের উদাহরণ? অপরিবাহীর উদাহরণ, ঠিক আছে। হতে হীরক, ঠিক
ঠিক আছে, হীরক বা ডায়মন্ড, যেটা জানো হীরক বিদ্যুৎ অপরিবাহী, কিন্তু কোনটা বিদ্যুৎ পরিবাহী? বিদ্যুৎ পরিবাহী কোনটা? কমেন্টে করো, এখনই জলদি কমেন্ট করো। হীরক তো বিদ্যুৎ অপরিবাহী বুঝলাম, কিন্তু কোনটা বিদ্যুৎ পরিবাহী? ঠিক আছে, ওইটা এখনই কমেন্ট করো। ওইটা তোমাদের সংকেত দিয়ে দিতেছে, ওইটা হইতেছে কার্বনের একটা রূপভেদ। ঠিক আছে, এরপর দন্তের সৎ হইতেছে সিরামিক। ঠিক আছে, সিরামিক, ওই যে তোমরা সিরামিক বা পোর্সেলিন অধ্যায় 1-এ এই যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে তোমরা পড়বা সিরামিক বা পোর্সেলিন বাটি। ঠিক আছে, সিরামিকের অপর নাম পোর্সেলিন। ঠিক আছে, যেখানে থাকতে পারে। তাইলে হাশেম কাকার পেটে একটু চিনি গুড় পড়লো, হতে হীরক, সতে সিরামিক বা পোর্সেলিন। ঠিক আছে, এরপরে হইতেছে কাতে কাচ, এরপরের কাতে হইতেছে কাঠ, কাচ কাঠ, রতে হইতেছে কি রাবার। ঠিক আছে, কাচ কাঠ রাবার। হাশেম কাকার হীরক সিরামিক কাচ কাঠ রাবার। পেতে হইতেছে পতে প্লাস্টিক। ঠিক আছে, পতে কি প্লাস্টিক। হাশেম কাকার পেটে একটু, এতে হইতেছে আমার এবোনাইট। ঠিক আছে, এতে কি এবোনাইট। ঠিক আছে, এতে একটা মৌল, সেটা হইতেছে এবোনাইট। চিনিতে কি? চিনি হইতেছে অপরিবাহী। ঠিক আছে, চিনি। এরপরে হইতেছে গুড়, গুড়তে মনে রাখবা সেটা হইতেছে গ্লুকোজ। ঠিক আছে, গুড়তে কি? গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকোজ। ঠিক আছে, এখন আমি তোমাদের বায়োলজির একটা প্রশ্ন ধরতেছি। গ্লুকোজের একটা অপর নাম আছে। ঠিক আছে, গ্লুকোজের একটা অপর নাম আছে। গ্লুকোজকে কি বলা হয়? ঠিক আছে, গ্লুকোজকে কি বলা হয়? গ্লুকোজের অপর নাম বইয়ের জন্য, বোটানি বইয়ে কোষ রসায়ন চ্যাপ্টারে আছে, গ্লুকোজের অপর নাম কি? ঠিক আছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, মেডিকেলে আসবে, সব জায়গায় আসবে। গ্লুকোজের অপর নাম কি? সবাই কমেন্ট করো। আর গ্লুকোজের অপর নাম কি? আর হীরক ছাড়া আর কোনটা বিদ্যুৎ পরিবাহী? ঠিক আছে, আরেকটা ক্লু দিয়ে দিলাম, দুইটা হইতেছে গ দিয়ে। ঠিক আছে, দুইটা অ্যান্সার গ দিয়ে পড়লো। লাস্টের পথে হইতেছে পেট্রোল। ঠিক আছে, সবাই যদি বুঝতে পারো, আমি আবার রিপিট করতেছি, দেখো বুঝতে পারছো নাকি? দেখো, হাশেম কাকার পেটে একটু চিনি গুড় পড়লো। ঠিক আছে, হাশেম কাকার পেটে একটু চিনি গুড় পড়লো। ধরো এই যে যেটা মনে রাখবা কিভাবে, যে তোমার বললাম যেটা, যে হাশেম কাকা একজন গরিব মানুষ, তার জন্য আমরা অনেকদিন পরে খাবার পাইছি। ঠিক আছে, তো দেখো কি, হতে হীরক, দন্তের সাথে সিরামিক বা পোর্সেলিন, কাতে কাচ কাঠ রাবার, কাকারে কি? কাচ কাঠ রাবার। পতে প্লাস্টিক, এতে এবোনাইট, চিনিতে চিনি, গুড়ে কি? গ্লুকোজ। আর পড়লো লাস্টের পড়লে হইতেছে পেট্রোল। এর বাইরে মনিমুল স্যারের বই, হাজারি স্যারের বই, বিপ্লব স্যারের বই, ঘোষ স্যারের বই, এই 4টা বই মিলে আমি এখানে লিখে দিচ্ছি। এর বাইরে আর কোনো এক্সাম্পল নাই। ঠিক আছে, জলদি জলদি টাইম হয়ে যাইতেছে। তোমরা সবাই এটা তুলছো নাকি আমাকে এখনই বলো, এবং সবাই বুঝতে পারছো নাকি? ঠিক আছে, কোনো টপিক যদি না বুঝে থাকো, আমি তাহলে থিওরি এখানেই শেষ। ঠিক আছে, ঠিক আছে, গ্রাফাইট কমেন্ট করছে। ঠিক আছে, গ্রাফাইট পরিবাহী। ঠিক আছে, গ্রাফাইট। ঠিক আছে, আমি আরো প্রশ্ন ধরতাম, কিন্তু সময় চলে যাইতেছে, আমি আর ধরতেছি না। এরপরে যেটা বললাম, গ্লুকোজকে কি বলা হয়? বায়োলজির প্রশ্ন, জলদি জলদি জলদি। গ্লুকোজের অপর নাম কি? এই যে কে বলে ডেক্সট্রোজ, না, গ্লুকোজকে ডেক্সট্রোজ বলা হয় না। জলদি জলদি, গ্লুকোজের অপর নাম কি? না, একজন বলে গ্লাইকোজেন, না না না, গ্লুকোজের সঞ্চিত রূপ হচ্ছে গ্লাইকোজেন, কখনোই গ্লুকোজের অপর নাম গ্লাইকোজেন না। ঠিক আছে, গ্লুকোজের অপর নাম আমি বলে দিতেছি, গ্লুকোজকে বলা হয় আঙ্গুরের শর্করা বা গ্রেপ সুগার। ঠিক আছে, গ্রেপ সুগার মনে রাখবা, গ্লুকোজকে বলা হয় আঙ্গুরের শর্করা বা গ্রেপ সুগার, কারণ এটা আঙ্গুরে পাওয়া যায়। মনে রাখবা কিভাবে? গতে গ্লুকোজ, গতে গ্রেপ সুগার, গতে গ্লুকোজ, গতে কি? গ্রেপ সুগার। এটা পরীক্ষায় অ্যাডমিশনে হাজার বার আসছে, এবং সামনেও তোমাদের সময় আসবে। তো দেখো, এখন হইতেছে আমার কি কি জিনিসগুলা শেষ, এই জিনিসগুলা শেষ। এখন থিওরির মধ্যে লাস্টে আরেকটা জিনিস আসবে, সেটা হইতেছে আমরা সবাই জানি, বই পড়ার সময় পাবো, সেটা হইতেছে কি? সুপার পরিবাহী। ঠিক আছে, যেমন ম্যান আছে, আমরা মানুষের মধ্যে এই যেমন একটা জিনিস আমরা টিভিতে দেখি, সেটাতে সুপারম্যান, যদিও বাস্তবে সুপারম্যান সম্ভব না। তো কিন্তু এখানে সুপার কন্ডাক্টর বলে একটা জিনিস আছে। ঠিক আছে, হেডলাইন দাও, সুপার কন্ডাক্টর। এটার উদাহরণ সুপার কন্ডাক্টর, বা সুপার মানে কি? অতি, বলে না সুপারম্যান মানে কি? অতি মানব, এই জন্য এটাকে বলা হয় অতি পরিবাহী। ঠিক আছে, অতি পরিবাহী। ঠিক আছে, সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী। আমার কি জানা লাগবে? এটার এক্সাম্পল আগে বলে দেই। সুপার পরিবাহীটা কি? সুপার কন্ডাক্টর বা সুপার পরিবাহী জিনিসটা হইতেছে, নামে এসেছে সুপার, তার মানে কি? পরিবাহীর সাথে লাগাই দিয়েছে সুপার, তার মানে কি? এইটা একেবারে সুপার গতিতে যাবে, তার মানে কি?
জিনিসটা হইতেছে, ধরো এই যে যদি একটা পরিবাহী তার থাকে, এই পরিবাহী তারের মধ্যে দিয়ে জানো একটা পরিবাহী তারে একটা নির্দিষ্ট কি থাকে, রোধ থাকে বা রেজিস্ট্যান্স থাকে। তো এখন যখন ইলেকট্রনগুলো এই যে এই দিক দিয়ে মুভ করবে, জানো একটা কিছুটা হলেও বাধার সম্মুখীন হয়, সুপরিবাহী বলো অর্ধপরিবাহী যে কোনো ক্ষেত্রে। কিন্তু সুপার পরিবাহী হইতেছে এমন একটা জিনিস যেটা সন্ধি তাপমাত্রার নিচে এরা কি হিসেবে কাজ করে জানো, এদের রোধ থাকে পুরো জিরো। তার মানে কি ইলেকট্রন একেবারে 1 সেকেন্ডে এখানে চলে যাবে, ঠিক আছে। কিন্তু ধরো অন্যান্য সুপরিবাহীতে কি হবে, ইলেকট্রন যাবে এখানে, যাবে একটু আটকাইতে পারে তারপরে চলে যাবে। কিন্তু সুপার পরিবাহীতে কি হবে, সুপার পরিবাহীর বৈশিষ্ট্য কি মনে রাখবো, সুপার পরিবাহী কি শূন্য, রোধ শূন্য, ঠিক আছে। তাহলে যদি কখনো পরীক্ষায় আসে সুপার পরিবাহীর রোধ কত, সুপার পরিবাহীর রোধ শূন্য, তাহলে সুপার পরিবাহীতে সুন্দর মতো চলে যাবে। এই জিনিসটা বুঝলাম। এখন দেখো সুপার পরিবাহী জিনিসগুলা কি। সুপার পরিবাহী হইতেছে মেইনলি জিনিস, সেটাকে বলা হয় সংকর ধাতু। সুপার পরিবাহীটা গঠিত হয় কি দিয়ে, সুপার পরিবাহীটা গঠিত হয় হচ্ছে সংকর ধাতু প্লাস তার অক্সাইড দিয়ে, ঠিক আছে। পড়াইতে অনেক সময় লাগতেছে, ঠিক আছে, অনেক সময় চলে যাচ্ছে, আমি অনেক কিছু পড়াবো ভাবছিলাম, মনে হয় হবে না আজকে। আচ্ছা দেখো, সংকর ধাতু ও তাদের অক্সাইড দিয়ে যেটা হয় সেটাকে বলা হয় কি সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী। তার মানে সংকর ধাতু এবং তার কি থাকবে, অক্সাইড থাকবে। মুছে দিলাম, সংকর ধাতু ও তাদের কি থাকবে, অক্সাইড থাকবে। এখন লাগবে কি, লাগবে হইতেছে আমার এক্সাম্পল, ঠিক আছে। তো ঠিক আছে, মনে রাখবে এই সুপার পরিবাহী আবিষ্কার, এটা একটা বাইরের তথ্য, এটা তোমাদের মুখস্থ করা লাগবে না, জাস্ট বলতেছি। বিজ্ঞানী কার্মালিং অনেস সে একবার মানে এই পারদ এইচজি নিয়ে পরীক্ষা করতেছিল। পরীক্ষা করতে করতে সে তাপমাত্রা অনেক কমায় দিছে, যেটাকে বলা হয় অতি শৈত্য, ঠিক আছে। অতি শৈত্য বা অনেক নিম্ন তাপমাত্রায়, অনেক মাইনাস তাপমাত্রায় সে দেখতে পারলো যে পারদটা হঠাৎ করে রোধ শূন্য হয়ে গেছে, ঠিক আছে। পারদটা হঠাৎ করে রোধ শূন্য হয়ে গেছে, সেখান থেকে তার মাথায় আইডিয়াটা আসলো। সেটাকে 1911 সালে করছিল বিজ্ঞানী কি কার্মালিং অনেস। তো এই জিনিসটা এত মনে রাখা লাগবে না, এগুলো বইয়ে নাই। মনে রাখা লাগবে কি, মনে রাখা লাগবে হইতেছে এগুলোর এক্সাম্পল, ঠিক আছে। সুপার পরিবাহীর এক্সাম্পল কি, বড় করে লিখতেছি নায়োবিয়াম জার্মেনিয়াম, ঠিক আছে। আমি মুখে বলতেছি ফার্স্টে নায়োবিয়াম জার্মেনিয়াম, ঠিক আছে। নায়োবিয়াম জার্মেনিয়াম, NB3 জার্মেনিয়াম, ঠিক আছে। নায়োবিয়াম জার্মেনিয়াম। এরপরে হচ্ছে, আচ্ছা নায়োবিয়াম জার্মেনিয়াম লিখছো নাকি, বড় করে লিখতেছি নায়োবিয়াম জার্মেনিয়াম। এরপরেরটা হইতেছে ইট্রিয়াম বেরিয়াম কপার অক্সাইড, ঠিক আছে। নায়োবিয়াম জার্মেনিয়াম ইট্রিয়াম বেরিয়াম কপার অক্সাইড, ঠিক আছে। নায়োবিয়াম জার্মেনিয়াম ইট্রিয়াম বেরিয়াম কপার অক্সাইড, ঠিক আছে। তাহলে কি কি হলো, নায়োবিয়াম জার্মেনিয়াম ইট্রিয়াম বেরিয়াম কপার অক্সাইড। আরেকটা কি আছে, ওই যে ফার্স্টে বললাম সিলভার, ঠিক আছে। কমা দিয়ে লেখানো সিলভার বা SG বা পারদ, যাই লেখো। নায়োবিয়াম নামটা আবার বলতেছি, নায়োবিয়াম জার্মেনিয়াম NB3GE ইট্রিয়াম বেরিয়াম কপার অক্সাইড YBA2CU3O7 ইট্রিয়াম বেরিয়াম কপার অক্সাইড। নামগুলো একটু বড় জটিল, খাতায় 2বার লিখবে, প্র্যাকটিস করবা, মনে থাকবে। যদি মনে না থাকে তারপর আমাকে বলবা, অবশ্যই মনে থাকবে, ঠিক আছে। তাহলে কি কি, নায়োবিয়াম জার্মেনিয়াম ইট্রিয়াম বেরিয়াম কপার অক্সাইড। এটা খুবই হাই ভোল্টেজ MCQ, অ্যাডমিশন জাহাঙ্গীরনগর ঢাকা ভার্সিটি, এটার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। নায়োবিয়াম জার্মেনিয়াম ইট্রিয়াম বেরিয়াম কপার অক্সাইড, ঠিক আছে। আচ্ছা আমি বেশি ফাস্ট যাচ্ছি না, আস্তে আস্তে যাচ্ছি, সমস্যা নেই, যেহেতু মাত্র চ্যাপ্টারটা শুরু করলাম। আর এই ক্লাসটা মেইনলি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারদের জন্যই, ঠিক আছে। অ্যাডমিশনের জন্য আমি পরে ক্লাস নেব আবার। নায়োবিয়াম জার্মেনিয়াম ইট্রিয়াম বেরিয়াম কপার অক্সাইড। তবে এখানে অ্যাডমিশনে আমি অনেক টপিক বলে দিতেছি, মেডিকেল ঢাকা ভার্সিটি, ঠিক আছে। সবাই অবশ্যই লিখে রাখো, আর ক্লাসটা অবশ্যই শেয়ার করো, ঠিক আছে। ক্লাসটা অবশ্যই সবাই মিলে শেয়ার করো, এই জিনিসগুলো পড়া শেষ, ঠিক আছে। ভাইয়া পেট্রোল লিকুইড হওয়ার পরেও পরিবাহী কেন, ঠিক আছে ভাই, এটার সাথে কোনো সম্পর্ক নাই। পেট্রোল এমনিতে অপরিবাহী, তুমি পেট্রোলের মধ্যে নিজে পরীক্ষা করে দেখতে পারো, কখনো এটা বিদ্যুৎ পরিবহন করবে না, ঠিক আছে। ফারাবি বললো নিমোনিকটা জোস, হ্যাঁ অবশ্যই জোস। ফার্স্টে কি বলছিলাম, ফার্স্টে বলছিলাম তড়িৎ রসায়নের পার্ট কয়টা, দুইটা, একটা তড়িৎ বিশ্লেষণ অংশ আর একটা কি তড়িৎ রাসায়নিক অংশ। তো আপাতত আগামী 2 ক্লাসের জন্য তড়িৎ রাসায়নিক অংশ যে আছে ভুলে যাও। আগামী 2 ক্লাস, আজকের ক্লাস সবকিছু ডিল করব কি নিয়ে, তড়িৎ বিশ্লেষণ নিয়ে। তড়িৎ বিশ্লেষণ কি বলছিলাম, তড়িৎ দ্বারা বিশ্লেষণ, মানে কি বাইরের থেকে তড়িৎ বা বিদ্যুৎ প্রয়োগ করে রাসায়নিক শক্তি পাবো, সেটা হইতেছে আমার কি বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ। তো দেখো সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, আমি সবকিছু এখন দেখাইতেছি। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। ফার্স্টে দেখো একটা পাত্র আঁকলাম, নর্মালি একটা পাত্র আঁকলাম, হেডলাইনটা দিয়ে রাখো, আমি হেডলাইনটা মুছে দিতেছি, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। আমার ড্রয়িং লেখা সবই খুব বাজে, কষ্ট করে একটু বুঝে নাও, ঠিক আছে। 2টা তড়িৎদ্বার দিলাম, ঠিক আছে। কি দিলাম, 2টা তড়িৎদ্বার দিলাম, ঠিক আছে। কিসের নিব, সোডিয়াম ক্লোরাইডের
তড়িৎ বিশ্লেষণ করব, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করব। ফার্স্টে দেখো এটা একটা, এরপর তড়িৎ বিশ্লেষণ মানে কি, তড়িৎ দ্বারা বিশ্লেষণ, তার মানে কি অবশ্যই বাইরে থেকে বিদ্যুৎ, আর বিদ্যুৎ কি দিয়ে পরিবহন করতে হবে, অবশ্যই ব্যাটারি দিয়ে, তার মানে এখানে একটা কি আঁকবো, ব্যাটারি, ঠিক আছে। ব্যাটারি বড়টা প্লাস ছোটটা মাইনাস, প্লাস মাইনাস, বোঝা গেছে। প্লাস মাইনাস যদি বলো, মাইনাস দিয়ে কি বোঝায়, ইলেকট্রন, তার মানে এই পুরা পাতে কি আছে, ইলেকট্রন বা মাইনাস, নেগেটিভ চার্জ, ঠিক আছে। এইদিকে প্লাস, তার মানে এই পুরাটা হয়ে যাবে কি প্লাস, এদিক থেকে মাইনাস, এদিক থেকে হয়ে গেল প্লাস, ঠিক আছে। আর পুরাটার মধ্যে আমি নিচ্ছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি নিচ্ছি, সোডিয়াম ক্লোরাইডের বিগলিত দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ আর বিগলিত দ্রবণ, এই দুইটার মধ্যে কি পার্থক্য, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ আর বিগলিত দ্রবণের মধ্যে কি পার্থক্য, তোমরা যখনই বই পড়তে যাও, হাজারি স্যারের বই বলো বা মনিমুল স্যারের বই বলো, তোমরা কিছুটা কনফিউজড হয়ে যাও যে জলীয় দ্রবণ কি আর বিগলিত দ্রবণ কি। তো ফার্স্টে মনে রাখো, জলীয় দ্রবণ হইতেছে জলীয়, মানে কি এখানে জল থাকবে বা পানি থাকবে, তার মানে এই সোডিয়াম ক্লোরাইডটাকে যদি আমরা পানির সাথে মিশ্রিত করি, সেটাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। যেমন লবণটা আমি একটা গ্লাসে গুললাম, এটাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ। আর বিগলিত দ্রবণ কি, বিগলিত দ্রবণ হয়েছে আমি সোডিয়াম ক্লোরাইডটাকে তাপ দিয়ে গলাবো, এই যে একটা পাত্রে সোডিয়াম ক্লোরাইড নিলাম, তখন তাপ দিব, তাপ দিলে কি হবে, এটা তরল হয়ে যাবে বা গলে যাবে, সেটাকে বলা হয় বিগলিত। তো এখানে আমি কি নিতেছি, বিগলিত সোডিয়াম ক্লোরাইড নিতেছি, ঠিক আছে। কি নিতেছি, বিগলিত সোডিয়াম ক্লোরাইড। আর আমাকে বলো, বিগলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি অবস্থায় থাকে, আয়নিক অবস্থায় থাকে। তোমরা সবাই বুঝতে পারতেছ নাকি, দেখো সবাই কি অবস্থায় থাকে, আয়নিক অবস্থায় থাকে। তাহলে কি, সোডিয়াম ক্লোরাইড নিলাম, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আয়নিক কি কি, প্লাস আর মাইনাস, ঠিক আছে। সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস, এইটা এখানে লিখলাম সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস, ঠিক আছে। সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস আকারে কিসে, দ্রবণের মধ্যে ঘোরাঘুরি করতেছে। তো এখন দেখো একটা মজার জিনিসে আসতেছি, সেটা হইতেছে অ্যানোড কি ক্যাথোড কি, ঠিক আছে। অ্যানোড কি ক্যাথোড কি, আমরা 9-10 থেকে একটা মানে মুখস্থ করে আসি বা পড়ে আসি যে মাইনাস থাকলে ক্যাথোড, প্লাস থাকলে অ্যানোড, এই জিনিসগুলা মুখস্থ করে আসছে, কেন জানি না কিভাবে পড়াইছে, এমনকি আমাকে এভাবে শিখাইছিল অনেক আগে। তো তারপরে যখন তড়িৎ বিশ্লেষণ কোর্স থেকে আমি চলে যাব তড়িৎ রাসায়নিক কোর্সে বা ভোল্টার কোর্সে, তখন দেখি যে কি ব্যাপার, অ্যানোড হয়ে যায় তখন প্লাস, ক্যাথোড হয়ে যায় তখন মাইনাস, বা ক্যাথোড প্লাস অ্যানোড মাইনাস। তো এই যে প্লাস মাইনাস এই জিনিসগুলো, এগুলো কখনোই সংজ্ঞা না, ঠিক আছে। এই জিনিসগুলো কিভাবে আসছে আজকে আমরা দেখবো, ঠিক আছে। দ্রবণে কি আছে, সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস। সোডিয়াম প্লাস একটা কি আয়ন, ক্যাটায়ন, প্লাস কাটা কাটা আয়ন, এর জন্য এটাকে বলা হয় ক্যাটায়ন। সোডিয়াম প্লাস ক্যাটায়ন, ক্লোরাইড মাইনাস কি অ্যানায়ন। এখন বলো এই পুরা দ্বন্দ্বটা কি, ইলেকট্রন বা মাইনাস, ঠিক আছে। এখন আমাকে বলো মাইনাস কাকে আকর্ষণ করবে, প্লাসকে না মাইনাসকে, মাইনাস কাকে আকর্ষণ করবে, প্লাসকে না মাইনাসকে, ঠিক আছে। সমধর্মী সমধর্মী আকর্ষণ করবে না সমধর্মী বিপরীত ধর্মী, অবশ্যই অবশ্যই সমধর্মী বিপরীত ধর্মী। তার মানে কি, প্লাসটাকে আকর্ষণ করবে কে, মাইনাস তড়িৎদ্বার বা মাইনাস ইলেকট্রোড। তড়িৎদ্বারের অপর নাম কি, ইংলিশ ভার্সন, তড়িৎদ্বারের অপর নাম হইতেছে ইলেকট্রোড, ঠিক আছে। ইলেকট্রোড, ঠিক আছে, মনে রাখো ইলেকট্রোড। আর প্লাসটাকে আকর্ষণ করবে কে, মাইনাস, ঠিক আছে। বুঝতে পারছো নাকি না, ঠিক আছে। সবাই কমেন্ট করতে থাকো, আমি কমেন্ট দেখতেছি জলদি। তাইলে এই যে এই তড়িৎদ্বার, এটা কি ইলেকট্রন ছিল বা নেগেটিভ, সেটা আকর্ষণ করবে কাকে, সোডিয়াম প্লাসকে, আর যেটা পজিটিভ ছিল সেটা আকর্ষণ করবে কাকে, ক্লোরাইড মাইনাসকে। এখন দেখো এটা কি ক্যাটায়ন, ক্যাটায়ন যেই দণ্ডে যায় তাকে বলা হয় ক্যাথোড, ক্যাটায়ন যেই দণ্ডে যায় তাকে বলা হয় ক্যাথোড, বা এই দ্বন্দ্বটাকে কি বলা হয়, ইলেকট্রোড। ক্যাটায়ন যেই ইলেকট্রোডে যায় তাকে বলা হয় ক্যাথোড, এবং নামটা ঠিক এখান থেকে আসছে। এবং অ্যানায়ন যেই দণ্ডে যায় বা অ্যানায়ন যেই ইলেকট্রোডে যায় তাকে বলা হয় কি, অ্যানোড। তার মানে কি, এটা হবে ক্যাথোড আর এটা হবে কি, ঠিক আছে। অ্যানায়ন যেই দণ্ডে গেল সেটা হইতেছে অ্যানোড, ক্যাটায়ন যে দণ্ডে গেল সেটা হচ্ছে কি, ক্যাথোড, ঠিক আছে। সবাই যদি বুঝতে পারো এখনই কমেন্ট করো। তার মানে এটা একটা সিম্পল জিনিস, প্লাস মাইনাসের কাছে গেল, মাইনাস প্লাসের কাছে গেল। ক্যাটায়ন যে দণ্ডে যায় ক্যাথোড, অ্যানায়ন যে দণ্ডে যায় অ্যানোড, ঠিক আছে। ক্যাথোড অ্যানোড বোঝা গেল। এরপরে ক্যাথোড অ্যানোডে বুঝতে পারতেছো, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কি হইলো, আমি আবার এখানে মুছে দিলাম, এই জিনিসটা মুছে দিলাম। তো ফার্স্টে দেখো যে কি হইলো, সোডিয়াম, সোডিয়াম ছিল কি, ওখান থেকে একটা ইলেকট্রনের কাছে গেল বা ইলেকট্রনটা গ্রহণ করলো। তার মানে দ্রবণে কি ছিল, এক সেকেন্ড আমি কালো কালি দিয়ে লিখতেছি, দেখো দ্রবণে আমার কি ছিল, সোডিয়াম প্লাস, দ্রবণে কি ছিল, ক্লোরাইড মাইনাস। সোডিয়াম প্লাস কি করবে, ইলেকট্রন ছাড়বে না নিবে, সোডিয়াম প্লাস কি করবে, ইলেকট্রন ছাড়বে না নিবে, সে তো প্লাস ছেড়ে আছে, আবার ছাড়বে না, সে নিবে।
ঠিক আছে, তার মানে কি সে একটা ইলেকট্রন নিছে, নিয়ে কিসে পরিণত হবে, সোডিয়াম ধাতু, ঠিক আছে, সোডিয়াম ধাতুতে পরিণত হবে। আর ক্লোরাইড, ক্লোরাইড তো মাইনাস এমনি সে একটা ইলেকট্রন নিয়ে আছে, তার মানে কি সে ছাড়বে, ক্লোরাইড মাইনাস একটা ইলেকট্রন ছাড়লে কি হয়, ক্লোরিন অধাতু, ঠিক আছে, তাহলে সোডিয়াম আর ক্লোরিন, ঠিক আছে। এখন এই জিনিসটা বুঝতে পারছো নাকি, নর্মাল জিনিস। এখন দেখো এই যে ইলেকট্রন গ্রহণ করলো, ইলেকট্রন ছাড়লো, আমরা সবাই 9-10-এ পড়ে আসছি জারণ বিজারণ জিনিসটা পড়ে আসছি, ঠিক আছে, জারণ বিজারণ পড়ে আসছি। জারণ জিনিসটা কাকে বলে, জারণ বলে হইতেছে, জারণ কাকে বলে, জারণ মানে হইতেছে ইলেকট্রনের ছাড়ন বা ইলেকট্রন ত্যাগ করাকে বলা হয় কি জারণ। আর ইলেকট্রন যদি গ্রহণ করে তাকে কি বলা হয়, বিজারণ। তার মানে এখানে কি হইতেছে, ইলেকট্রন ত্যাগ করতেছে, জারণ ছাড়ন, তার মানে এটা কি জারণ, ঠিক আছে। এখানে কি ইলেকট্রন গ্রহণ করতেছে, তার মানে এটা কি বিজারণ। বুঝতে পারছো নাকি না, ঠিক আছে। অনলাইন ক্লাসে 1-2 কমিউনিকেশন সামনাসামনি আরো ভালো মতো বোঝানো যায়, ঠিক আছে। এর জন্য অনলাইন ক্লাস নিয়ে কিছুটা কষ্ট, সবাই আশা করি বোরিং লাগবে না, তোমরা ক্লাসটার সাথে থাকো, আমি আরো অনেক সুন্দর সুন্দর টপিক পড়াইতেছি, ঠিক আছে। তাহলে সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন নিয়ে কি হলো, সোডিয়াম ধাতু, আর ক্লোরাইড মাইনাস একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হলো, ক্লোরিন। তাইলে এই যে কি হলো, এই জিনিসটাকে বলা হয় জারণ, এটাকে বলা হয় বিজারণ। তাইলে একটু আগে কি দেখছিলাম, সোডিয়াম কোথায় যায়, ক্যাটায়ন, ক্যাটায়ন যে দণ্ডে যায় তাকে বলা হয় কি ক্যাথোড, তার মানে বিজারণ এইটা কি হইলো, ক্যাথোড, ঠিক আছে। আর জারণের সাথে সম্পর্কিত কি অ্যানোড। তাইলে এখন নোট খাতায় লেখো যে বইয়ের ভাষায় বক্স করো, বইয়ের ভাষায় যেই তড়িৎদ্বারে জারণ হয় তাকে বলা হয় কি অ্যানোড, যেই তড়িৎদ্বারে বিজারণ হয় তাকে বলা হয় ক্যাথোড। এটা হইতেছে সার্বজনীন সংজ্ঞা এবং এটা অবশ্যই কেউ ভুলবা না। যেই তড়িৎদ্বারে জারণ হয় তাকে বলা হয় অ্যানোড, যেই তড়িৎদ্বারে বিজারণ হয় তাকে বলা হয় ক্যাথোড। তাহলে কি অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ, ঠিক আছে, মনে রাখতে পারো অ্যাজা ক্যাবি, ঠিক আছে। অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ, এটা সব সময় লাগবে, মনে রাখো, ঠিক আছে। অ্যানোডে জারণ আর ক্যাথোডে কি বিজারণ, ঠিক আছে। বক্স করো, বক্স করে লিখে রাখো, আমি লিখলাম না। যেই তড়িৎদ্বারে জারণ হয় তাকে বলা হয় কি অ্যানোড, আর যেই তড়িৎদ্বারে বিজারণ হয় তাকে বলা হয় কি ক্যাথোড, ঠিক আছে। অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ, ঠিক আছে। এটা সবাই পারো আশা করি, নতুন করে লিখলাম না, বক্স করো, বক্স করে লিখলাম, ঠিক আছে। তাহলে অ্যানোড ও ক্যাথোড কি শেষ হয়ে গেল। ও আরেকটা কথা, পরীক্ষায় আসে খতে, অনুধাবনে আসে, দেখাও যে, অনেক সময় গতেও আসে, দেখাও যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া একটা জারণ বিজারণ প্রক্রিয়া, ঠিক আছে। প্রশ্নটা লেখো, এখনই প্রশ্নটা লেখো যে ফর এইচএসসিতে আসে, এমনকি ঢাকা ভার্সিটি রিটেনও আসতে পারে, যে কোনো জায়গায়, যে এমনকি ইঞ্জিনিয়ারিংও আসতে পারে। দেখাও যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া একটা জারণ বিজারণ প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে দেখাও যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া একটা জারণ বিজারণ প্রক্রিয়া। তাইলে যদি কেউ আমাকে প্রশ্ন করে, আচ্ছা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াকে জারণ বিক্রিয়া, হ্যাঁ ভাই অবশ্যই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে কি প্রক্রিয়া, জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া, ঠিক আছে। কিভাবে, ওই যে তুমি একটু আগে দেখলে যে জারণ হলো বিজারণ হলো, আর জারণ বিজারণ যুগপৎ ঘটে, তার মানে যে কোনো তড়িৎ বিশ্লেষণটাই কি প্রক্রিয়া, জারণ বিজারণ প্রক্রিয়া। সবাই বুঝতে পারছো, সবাই বুঝতে পারলে আশা করি এই চ্যাপ্টারে এতক্ষণ যা পড়াইলাম, দেখো আগে ক্লিয়ার করে নেই, এতক্ষণ যা পড়াইলাম এই টপিকটা হইতেছে আমার থিওরি, পুরাটা থিওরি। বইয়ের শুরুতে 4.1 এবং 4.2 অনুচ্ছেদে দেখবা যে এই জিনিসগুলা লেখা আছে, ঠিক আছে। 4.2, 4.2, এই 4.3-তে হাজারি স্যারের 4.3 বইয়ে দেখবা এক্সাম্পলগুলো দেওয়া আছে, তো সব হইতেছে থিওরি, এতক্ষণ পর্যন্ত পড়লাম। এখন যে জিনিসটায় আসবো সেটা হইতেছে আমার ম্যাথমেটিক্যাল টার্ম এবং অনেক বোঝার জিনিস। সেটা কি, সেটা হইতেছে, জানো একটা চ্যাপ্টার পড়তেছো, চ্যাপ্টার পড়লেই কি আসবে ফার্স্টে, সূত্র, ঠিক আছে। তো তড়িৎ মনে রাখবে, এই যে কারেন্ট বা তড়িৎ নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করছে হইতেছে আমাদের ফ্যারাডে সাহেব, ঠিক আছে। এর জন্য তাকে সম্মান করে দুইটা সূত্র প্রয়োগ করা হয়, একটাকে বলা হয় ফ্যারাডের প্রথম সূত্র, আর একটা হচ্ছে কি ফ্যারাডের দ্বিতীয় সূত্র। আজকে আমরা শিখবো সেটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র, ঠিক আছে। কি সূত্র, ফ্যারাডের প্রথম সূত্র, ঠিক আছে। সবাই যদি আমার কথা ঠিক মতো শুনতে পারো কমেন্ট করো, এবং কোনো লেখা বুঝতে না পারলে কমেন্ট করো, ঠিক আছে। ফ্যারাডের প্রথম সূত্র, ঠিক আছে। ফ্যারাডের প্রথম সূত্র, ফ্যারাডের প্রথম সূত্র, এগুলা এই যে আজকে যা পড়াইতেছি সব কি তড়িৎ বিশ্লেষণ, তার মানে ফ্যারাডের প্রথম সূত্র কি নিয়ে, তড়িৎ বিশ্লেষণ নিয়ে। অর্থাৎ ফ্যারাডের একবার পরীক্ষা আসছিল জাহাঙ্গীরনগরে, ফ্যারাডে ডিল করে অবশ্যই তড়িৎ বিশ্লেষণ নিয়ে, যদি তড়িৎ রাসায়নিক দাগাও ক্রস জিরো, ঠিক আছে। আর ভার্সিটিতে নেগেটিভ মার্কিং থাকে, মাথায় রাখো, পরে ক্লাস নিব আমি। ফ্যারাডের প্রথম সূত্রটা কি, ঠিক আছে। ফার্স্টে তোমরা খাতা বাইর করো, খাতা বাইর করে তোমরা সবাই বিবৃতিটা লেখো যে তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ
প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারের সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। ঠিক আছে, আমি আর লিখলাম না, তোমরা লিখে ফেলাও, ক্লাসটা বেশি বেশি শেয়ার করো। ঠিক আছে, আর কমেন্ট করতে থাকো আমার লেখা না বুঝলে। ঠিক আছে, তাইলে কি বললাম, তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত হয়। এখন বলো আমাকে কোথায় সঞ্চিত হবে, কোথায় দ্রবীভূত হবে। একটু আগে কি বলতেছিলাম, দেখো সোডিয়াম একটা ইলেকট্রন কি করবে, সোডিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে গেল, সোডিয়াম ধাতু। তার মানে একটা ধাতুতে কি জমা হইতেছে, সোডিয়াম ধাতু। তার মানে কি পাশে এভাবে জমা হইতেছে না, একটা ধাতুতে পড়লে পড়তেছে, অর্থাৎ ভারী হইতেছে। ঠিক আছে, অর্থাৎ এখানে সঞ্চিত হইতেছে। আর অ্যানোডে কি হবে, অ্যানোডে গ্যাসটা দ্রবীভূত হবে। যেমন ওখানে কি ছিল ক্লোরিন, ক্লোরিনটা গ্যাস আকারে দ্রবীভূত হবে। তাইলে ক্যাথোডে হবে সঞ্চিত, অ্যানোডে হবে দ্রবীভূত। ঠিক আছে, তাইলে সূত্রটাকে আবার মনে রাখো, তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। ঠিক আছে, তো থিওরিটা এটা পরীক্ষায় খুবই আসে, কতে দিয়ে দেয়, খতেও দিয়ে দেয়। ফ্যারাডের প্রথম সূত্রটা বিবৃতি করো। এটা তড়িৎ রসায়ন থেকে আবারও বলে দেয়, ফার্স্টে বলি না, তড়িৎ রসায়ন থেকে এইচএসসিতে এক সেট সৃজনশীল কনফার্ম এবং 1.5 সেট বলি, কারণ কি, এবং অন্য কোনো একটা প্রশ্নের সাথে এটা ক খ দেওয়া থাকবে। তার মানে কি 1.5 সেট এই চ্যাপ্টার থেকে পাইতেছে, এবং আজকে আমি যা পড়াইতেছি এখান থেকে 1 সেট আসার সম্ভাবনা 99%। ঠিক আছে, কারণ সবসময় টিচারদের সবচেয়ে পছন্দের টপিক হইতেছে এটা, ফ্যারাডের প্রথম সূত্র, এবং এটা সবচেয়ে সহজ টপিক। ঠিক আছে, আচ্ছা ক্লাসের টাইম অনেক তাড়াতাড়ি চলে যাইতেছে। ঠিক আছে, তাইলে কি বললাম, অ্যানোড বা ক্যাথোডে, ওই যে তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ কিসের সমানুপাতিক, প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। ঠিক আছে, তাইলে সঞ্চিত পদার্থকে যদি কি ধরি, ডাব্লিউ ধরি। ঠিক আছে, সঞ্চিত পদার্থকে যদি আমরা কি ধরি, ডাব্লিউ ধরি, আর প্রবাহিত বিদ্যুৎকে কি ধরি, কিউ। জানো প্রবাহিত বিদ্যুৎকে কি বলা হয়, তাইলে একটা আরেকটার কি সমানুপাতিক। ঠিক আছে, তাইলে তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। অর্থাৎ একটা পাত্রে, ওই পাত্রে যত বেশি বিদ্যুৎ দিব, ঠিক আছে, যত বেশি 5 এম্পিয়ার বিদ্যুৎ দিলাম, 10 এম্পিয়ারে তার চেয়ে আরও বেশি জমা হবে, 30 এম্পিয়ার দিলে আরও বেশি জমা হবে। তার মানে যত বেশি বিদ্যুৎ তত বেশি জমা হবে, যত বেশি বিদ্যুৎ তত বেশি জমা হবে। এটাই মানে কি সমানুপাতিক, আর ব্যস্তানুপাতিক মানে উল্টা। এটা সবাই বুঝো। এখন আমাকে বলো সমানুপাতিক চিহ্ন উঠাইতে হইলে কি আনা লাগে, সমানুপাতিক চিহ্ন উঠাইতে হইলে একটা কনস্ট্যান্ট আনা লাগে বা ধ্রুবক আনা লাগে। সেই ধ্রুবকটাকে আমরা প্রকাশ করতেছি এইভাবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, আমরা সাধারণত কে দিয়ে প্রকাশ করি, কিন্তু এখানে কে দিয়ে প্রকাশ করব না, এখানে এটাকে প্রকাশ করব কি দিয়ে, জেড দিয়ে। ঠিক আছে, জেড দিয়ে। তাহলে এই সূত্রটা সবাই বক্স করো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড কিউ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড কিউ। ডাব্লিউ এখানে কি, ডাব্লিউ হইতেছে এখানে কি, ডাব্লিউ হইতেছে ক্যাথোডের সঞ্চিত ভর, জেড কি বলতেছি, কিউ হইতেছে প্রবাহিত বিদ্যুৎ। এই জেড এর নাম হইতেছে, সবাই লিখে রাখো, এই জেড এর নাম হইতেছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে, অনেকে ইলেকট্রোকেমিক্যাল কনস্ট্যান্ট বলা হয়, সেটাও রাইট। তাহলে এটাকে কি বলা হয়, জেড এর নাম কি, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেড কই থেকে আসছে, আকাশ থেকে আসছে না, আকাশ থেকে আসে নাই, সমানুপাতিক চিহ্নটা উঠানোর পরে জেড আসছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, জেড কিউ। এই জেড কে কি বলা হয়, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা ইলেকট্রোকেমিক্যাল কনস্ট্যান্ট। ঠিক আছে, একটু যদি বুঝে থাকো সবাই কমেন্ট করো। ঠিক আছে, একটু বুঝলে সবাই কমেন্ট করো, জলদি জলদি। ক্যাথোডের সঞ্চিত হবে, অ্যানোডের দ্রবীভূত হবে। ঠিক আছে, যে ফারাবি বলতেছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে, পরিস্মিতা সিনহা বললো ধ্রুবক। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার, অল ওকে, অল ওকে। ভাই একটু স্লোলি বলেন। আচ্ছা আমি স্লোলি যাচ্ছি ভাইয়া, সমস্যা নাই। ঠিক আছে, এখন দেখো ওই যে কি বললাম, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, তাহলে আমরা কি পাইলাম, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, জেড কিউ। এই জেডটাকে কি বলা হয়, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখন তোমাদেরকে এত সহজ প্রশ্ন দিবে মনে হয় না, এত সহজ প্রশ্ন তো দিবে না যে জেডকে কি বলা হয়, না পরীক্ষায় দিবে হইতেছে কতে। সবসময় আমি আমার স্টুডেন্টদের যখন পরীক্ষা নেই, এমনকি তোমাদের কলেজের পরীক্ষায় বা এইচএসসি পরীক্ষায় সবসময় আসে কতে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে। এইটা মানে 100%, আমি বলে দিলাম 100% এটা আসবেই। ঠিক আছে, এটার কোনো মাফ নাই, এটা আসবেই। ঠিক আছে, যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে জানো, যে কোনো সংখ্যা দেওয়ার সময় কি করবা, এটাকে কিউটাকে আমি ধরলাম কত কুলম জানো, 1 কুলম। কিউটাকে 1 কুলম ধরলাম, কিউটাকে যদি 1 কুলম ধরি তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, জেড। আবার বলতেছি, কিউটাকে 1 কুলম ধরলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, জেড। তাইলে 1 কুলম চার্জ,
1 কুলম্ব চার্জ বা আধান প্রবাহিত করলে যত গ্রাম সঞ্চিত হয়, ক্যাথোডে যত গ্রাম সঞ্চিত হয় তাকেই বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। বুঝছো নাকি বুঝছো না এখনই কমেন্ট করো। 1 কুলম্ব চার্জ, ঠিক আছে, 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে যত গ্রাম ডাব্লিউ বা যত গ্রাম ক্যাথোডে ভর সঞ্চিত হয় তাকে বলা হয় কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটা এইচএসসি তে আসবেই, ঠিক আছে, আমি বললাম এবং এইখানে বললাম মাস্ট আসবে, ঠিক আছে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে? তাহলে কি 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে যত গ্রাম ধাতু সঞ্চিত হয় বা যত গ্রাম ক্যাথোডে যত পরিমাণ ধাতু সঞ্চিত হয় তাকে বলা হয় কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। যদি বুঝতে পারো এখনই কমেন্ট করো। ও আচ্ছা, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক তো বুঝতে পারছো। এখন দেখো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক কি। পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক, ঠিক আছে। পরীক্ষায় তো তোমার এত সহজে আসবে না, ঠিক আছে। পরীক্ষায় আসবে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক। এটা সে সময় জাহাঙ্গীরনগর 17 সালে আসছিল যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক কি, ঠিক আছে। এই জেড এর একক কি, ঠিক আছে, জেড এর একক কি, ঠিক আছে। সবাই জলদি কমেন্ট করো, এখনই কমেন্ট করো। আমরা কি পাইছিলাম? ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড কিউ। এই জেড এর এককটা কি? জলদি বলো, জেড এর এককটা কি হবে? ঠিক আছে, সবাই জলদি বলো জেড এর এককটা কি হবে। এটা কিন্তু পরীক্ষা আসবেই, ঠিক আছে, পরীক্ষায় কিন্তু আসবে। জেড এর একক কি, ঠিক আছে, সবাই বেশি বেশি কমেন্ট করো। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, সবাই বলতেছে ক্লাসটা বুঝতে পারছে, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ফাহমিদ ফারাবি, হ্যাঁ, ডান ভাইয়া, ঠিক আছে। ওই আমি বলতেছি ফাহমিদ ফারাবি, ও কিন্তু সবসময়, আমি যতদিন থেকে দেখতেছি ও কিন্তু অনেক মনোযোগী প্রত্যেকটা ক্লাসে। তোমরা চেষ্টা করবা এই ফারাবির মতো হইতে, ঠিক আছে। ফারাবি কিন্তু প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করে এবং ও এটার ফল পাবে, ঠিক আছে, ইন দ্য লং টার্ম। হয়তো এখন পাবে না, করোনার জন্য এখন কোনো এক্সাম বা কিছু পাবে না, কিন্তু মানে এই যে ক্লাসগুলো করতেছো তোমরা, শুধু ফারাবি না, যারা যারা কমেন্ট করতেছে, এই যে দীপান্বিতা, তোমরা এই যে আর কে আছো, মোহাম্মদ রাব্বি, তো এই যে পারিস্মিতা সিনহা, বক্তিয়ার গালিব, তোমরা যারা আছো ক্লাসটা যে কমেন্ট করতেছো, রেগুলার করতেছো, এই জিনিসগুলার রেজাল্ট একটা লং রানে পাবা, ঠিক আছে, অবশ্যই পাবা। এখন কমেন্ট করো, আচ্ছা, ঠিক আছে, এগুলো গেল। কমেন্ট করো জেড এর এককটা কি, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক কি, ইউনিটটা কি, তড়িৎ রাসায়নিক একক কি। কে বলে জুল পার কুলম? না, ভুল। জুল পার কুলম ভুল, জুল পার কুলম, কুলম পার গ্রাম, এগুলোও ভুল। খালি ঠিক আছে হইতেছে ফাহমিদ ফারাবি আর আসান হাবিব অন্তরের মধ্যে, ঠিক আছে, এটা ঠিক আছে। বক্তিয়ার গালিব বললো গ্রাম পার কুলম, ঠিক আছে। তার মানে এটা খুবই একটা সিম্পল জিনিস। ডাব্লিউ এর একক কি? গ্রাম। কিউ এর একক কি? কুলম। তার মানে এটাকে যদি এইদিকে নিয়ে আসি, হয়ে যায় কি গ্রাম পার কুলম বা জিসি ইনভার্স 1, গ্রাম পার কুলম, ঠিক আছে। এই জিনিসটা জাহাঙ্গীরনগর 17 সালে আসছিল। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক কি, এটা দেয়া থাকবে, জিসি ইনভার্স 2 দেয়া থাকবে, তখন কনফিউজড হয়ে যাবা। এই জিনিসগুলো একক বাইর করতে শেখো। যারা ইঞ্জিনিয়ারিং এ আসো তোমার মনে রাখবা, একক যদি না লেখো বুয়েটের পরীক্ষায় কথার কথা তুমি একক লিখলা না, পুরো একটা ম্যাথ করে আসলে, একক লিখলে না, একক না লেখার পরে তোমার যে 10 নম্বরের ম্যাথ থাকে ওখানে আস্তে করে 1 দিয়ে দিবে। যদি কোনো স্যারের দয়া না থাকে সে 0 দিয়ে দিতে পারে বা খুবই নাম্বার কমাই দিবে, ঠিক আছে। তো এককটা অনেক সেন্সিটিভ, বিশেষ করে ফিজিক্সে কোন জায়গায় কি ইউজ করো মাথা খাটে ইউজ করবা, ঠিক আছে। ক্লাস টাইম 1 ঘন্টা হয়ে যাইতেছে, ঠিক আছে। এখন দেখো আমরা একটু আগে কি পাইছিলাম, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, জেড কিউ, ঠিক আছে। এটাকে বক্স করতে বলছিলাম কোর্স। এখন ফিজিক্স থেকে আমরা একটা জিনিস পাই, ফিজিক্স থেকে কি পাই, কিউ ইজ ইকুয়াল টু কি, আই বাই টি, ঠিক আছে। ফিজিক্স থেকে আমরা কি পাই হইতেছে, সরি, ফিজিক্স থেকে আমরা পাই আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, ঠিক আছে। ফিজিক্স থেকে আমরা পাই আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, ঠিক আছে। তড়িৎ পরিবাহ ইজ ইকুয়াল টু কি, এই আধান প্রবাহিত চার্জ ডিভাইডেড বাই সময়, অর্থাৎ 1 সেকেন্ডে যতটুকু চার্জ পরিবাহিত হয় তাকে কি বলা হয়, তড়িৎ প্রবাহ বা তড়িৎ পরিবাহিতা বলা হয় আই। তাইলে এই যে আই, এটাকে যদি আমি আর গুণন করে দেই, কিউ ইজ ইকুয়াল টু কি আসবে, আইটি, ঠিক আছে। এটা গুণ হয়ে গেল, এটা গুণ হয়ে গেল, কিউ ইজ ইকুয়াল টু কি, আইটি। তাহলে এখন কি করব, এই মানটা আমি বসায় দিব কোথায়, কিউ এর জায়গায়। তাহলে কিউ এর জায়গায় আমরা কি পাইছিলাম, কিউ এর জায়গায় আইটি, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, জেড আই টি, ঠিক আছে। এই সূত্রটা মনে রাখবো অবশ্যই, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, জেড আই টি, ঠিক আছে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি আইটি, জেড আই টি। জেড কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর ডাব্লিউ কি সঞ্চিত ভর, ঠিক আছে। সবাই লিখে রাখো, সঞ্চিত ভর ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, জেড আই টি, সঞ্চিত ভর ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি আইটি, জেড আইটি, ঠিক আছে। তো এখন দেখো, এখন আরেকটা টপিকে আসবো, এর আগে দেখো তোমরা সবাই এই সূত্রটা লিখতে পারছো না। সূত্রটা যদি লিখে থাকো, এতক্ষণ ধরে আমরা অনেক কথা বলতেছি যে ফ্যারাডের সূত্র, এই সূত্র, সেই সূত্র,
তো ফ্যারাডে যেহেতু এত কাজই করছে, ফ্যারাডেকে সম্মান জানায় ফ্যারাডের একটা ইউনিট আনছে, ঠিক আছে, এটা ফ্যারাডের প্রতি সম্মান। সেটা কি? 1 মোল, ঠিক আছে, 1 মোল ইলেকট্রনের চার্জ, 1 ফ্যারাডে, 1 মোল ইলেকট্রনের চার্জ ইজ ইকুয়াল টু কি? 1 ফ্যারাডে, ঠিক আছে। দ্য চার্জ অফ 1 মোল ইলেকট্রন ইজ ইকুয়াল টু কি? 1 ফ্যারাডে, ঠিক আছে। দ্য চার্জ অফ 1 মোল ইলেকট্রন ইজ ইকুয়াল টু 1 ফ্যারাডে। তাহলে দেখো 1 মোল ইলেকট্রনের চার্জ কত? 1 ফ্যারাডে। 1 মোল ইলেকট্রনের চার্জ কত? 1 ফ্যারাডে। তার মানে পরীক্ষায় যদি কতে আসে ফ্যারাডে বলতে কি বোঝো? তাহলে কি 1 মোল ইলেকট্রনের চার্জকে কি বলা হয়? 1 ফ্যারাডে। খাতার মধ্যে এখনই সংজ্ঞা দিয়ে লিখে রাখো, সব কিছু গুছিয়ে দিতেছি, আমি যা বলতেছি এর বাইরে কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে। যা বলতেছি আমি এর বাইরে ম্যাথগুলা করবা, সলভ করে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে কি? 1 মোল ইলেকট্রনের চার্জকে বলা হয় 1 ফ্যারাডে। এবং এই ধ্রুবকের একটা মান আছে, ঠিক আছে। এই ধ্রুবকের মান আশা করি সবাই জানো, 96,500 কুলম্ব, ঠিক আছে। এটার মান কি? 96,500 কুলম্ব, ঠিক আছে। 1 ঘন্টা হয়ে গেছে, এটার মান কি? 96,500 কুলম্ব। তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ কত? 96,500 কুলম্ব, ঠিক আছে। সবাই এটা বক্স করো, বক্স করে লিখে রাখো। 1 মোল ইলেকট্রনের চার্জ কত? 96,500 কুলম্ব, ঠিক আছে। গ্রাম পার কুলম্ব, গ্রাম পার কুলম্ব, ঠিক আছে। আচ্ছা, সাব্বির ভাইয়া কমেন্ট করছে, অনেক সুন্দর ক্লাস, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। সাব্বির ভাইয়ের জন্য মেইনলি তোমরা সবাই সাব্বির ভাইয়ের প্রতি অবশ্যই থ্যাঙ্কফুল হবা, কারণ সাব্বির ভাইয়ের জন্যই উনি শুধু সোশ্যাল ওয়ার্কই করতেছে না, প্লাস উনি একজন মেধাবী মানুষ, আমি অনেক শ্রদ্ধা করি। প্লাস উনি এই যে তোমাদের জন্য এই করোনার টাইমে তোমাদের সুন্দর একটা লাইভ ক্লাসের ব্যবস্থা করে দিছে, সাব্বির ভাই বলে দিছে দেখে আমি ক্লাসটা নিলাম, ঠিক আছে। তো তোমরা সবাই বুঝতে পারছো নাকি? ঠিক আছে, সবাই বুঝতে পারছো 96,000 কত কুলম? 500 কুলম, ঠিক আছে। আচ্ছা, একজন কমেন্ট করলো উই ওয়ান্ট ইউর ক্লাস রেগুলারলি, ঠিক আছে। আমি এখন থেকে রেগুলারলি আসবো ভাই, আমার ক্যামেরা স্ট্যান্ডটা ভেঙে গেছিলো, এখন ঠিক আছে, এবং এইটা না ভাঙা পর্যন্ত আমি ক্লাস নিতে থাকবো, ঠিক আছে। তাহলে 96,500 কুলম, বুঝছো নাকি? বুঝছো। এখন অনেকক্ষণ আমি বক বক করছি, আমি বক বক করে আমি টায়ার্ড, এখন তোমাদের পালা। তোমাদের পালা কি? খতে একবার আমাদের নটরডেমে, আচ্ছা আমি আমার পরিচয়টা দিয়ে নেই, একেবারে লাস্টে এসে পরিচয়টা দিতেছি, অনেকে হয়তো আমাকে চিনো বা চিনো না। আমার নাম হইতেছে অপু সাহা, আমি এখন বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আছি, আর আমি এক্স নটরডেমিয়ান গ্রুপ 1-এ ছিলাম। তো এটাই আর কি। এখন আর আমার স্কুল ছিল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তো তোমরা কেউ যদি নটরডেমিয়ান থাকো অবশ্যই কমেন্ট করো, কেউ যদি আইডিয়ালের থাকো অবশ্যই কমেন্ট করো, পরিচিত হয়ে ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা দেখো, এসব বাদ, এখন তোমাদের কাজ হইতেছে, আমাদের নটরডেমে একবার একটা প্রশ্ন আসছিল খতে, নটরডেমে প্রশ্ন আসছিল কিভাবে একটি খুবই সহজ, সবাই মুখস্থ পারি, কিন্তু কেউ মানে অনেকে আছে বের করতে পারি না, মানে হঠাৎ করে দিলে থতমত খেয়ে যায়। একটি ইলেকট্রনের চার্জ হিসাব করো, ঠিক আছে। একটি ইলেকট্রনের চার্জ হিসাব করো। একটি ইলেকট্রনের চার্জ কত? সবাই জানো 1.6 × 10⁻19 কুলম। একটি ইলেকট্রন চার্জ কত? 1.6 × 10⁻19 কুলম। এটা আমিও জানি, এটা স্যারও জানে। স্যারের কথা হইতেছে এটা প্রুফ করে দেখাও। একটি ইলেকট্রনের চার্জ হিসাব করো, একটি ইলেকট্রনের চার্জ হিসাব করো, ঠিক আছে। কিভাবে করবা আমি তোমাদেরকে 1 মিনিট টাইম দিতেছি। কিভাবে করবা আমাকে জাস্ট একটু প্রসেসটা বলো, ঠিক আছে। একটু কমেন্টে প্রসেসটা বলো, তাহলে আমি বুঝতে পারবো। এটা যদি বুঝতে পারো তাহলে বুঝবো যে তোমার মানে অনেক ইমপ্রুভ হইতেছে, ঠিক আছে। একটা ইলেকট্রনের চার্জ কিভাবে হিসাব করতে পারি একটু আগে পড়াইলাম ওই থিওরি দিয়ে, ঠিক আছে। আচ্ছা, আরো বেশি বেশি শেয়ার করো, সবাই ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে। আর তোমরা এখনই কমেন্ট করো, ঠিক আছে। একটা ইলেকট্রনের চার্জ হিসাব করো। একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻19 কুলম। কিন্তু এটা বাইর করবো কিভাবে, বা এটা বের হয়েছে কিভাবে, ঠিক আছে। জলদি কমেন্টটা দেখতে চাই, জাস্ট পজিটিভটা ছোট করে বলো। 96,500 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে। এই যে ফাহমিদ ফারাবি আর আসান হাবিব অন্তর, অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। সেটা হচ্ছে কিভাবে, একটু আগে বললাম 1 মোল ইলেকট্রনের চার্জ কত ফ্যারাডে? 1 ফ্যারাডে, মানে কত কুলম? 96,500 কুলম। তাইলে 1 মোল ইলেকট্রনের চার্জ কত? 96,500 কুলম। এখন বলো 1 মোলে কয়টা অণু, পরমাণু বা ইলেকট্রন থাকে? কয়টা? অ্যাভোগাড্রোর সংখ্যক। অ্যাভোগাড্রো কত? 6.02 × 10⁻23টা, ঠিক আছে। তাইলে 6.02 × 10⁻23টি 6.02 10⁻23টি ইলেকট্রনের চার্জ কত কুলম? 96,500 কুলম। এতটি 6.02 × 10⁻23টি ইলেকট্রনের চার্জ 96,500 কুলম
সুতরাং একটি ইলেকট্রনের চার্জ কত, ঠিক আছে। 96,500 ডিভাইডেড বাই কি, ওই যে যেটা বললো এফ বা 6.02 × 10⁻23, এইটা করলে কত আসবে, আসবে 1.6 × 10⁻19 কুলম্ব, ঠিক আছে। 1.6 × 10⁻19 কুলম্ব, ঠিক আছে। 1.6 × 10⁻9। অনেকক্ষণ ক্লাস হয়ে যাইতেছে, তোমাদের কোনো ব্রেক নাই। আমি আজকে আরো অনেক কিছু করাতে চাইছিলাম ম্যাথ, কিন্তু ম্যাথ এখন করাবো নাকি বুঝতেছি না। আচ্ছা তোমরা কমেন্ট করো, তোমরা যদি বোরিং না হও তাহলে কমেন্ট করো যে ভাই আমরা ক্লাসটা কন্টিনিউ করতে চাই, ঠিক আছে। যদি তোমাদের বোরিং না লাগে তাহলে বলো কন্টিনিউ করতে চাই, তাহলে আমি আজকে ম্যাথের অনেকগুলো ট্রিক্স দেখাবো, ঠিক আছে। হ্যাঁ সবাই কমেন্ট করতেছে। তোমাদের যদি বোরিং না লাগে তাহলে কমেন্ট করো, নাহলে আমি ক্লাসটা এখানে স্টপ করে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে, আমি ক্লাসটা স্টপ করে দেবো। তোমরা যদি চাও আমি তাহলে ক্লাসটা চালাবো, ঠিক আছে। তাহলে আমি ম্যাথটা চালাবো, ঠিক আছে। আমি ওই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নিয়ে আরও ডিপে যাব, ঠিক আছে। এই যে জেড, এই জেডটাকে নিয়ে আমি আরও ডিটেলসে যাব। এবং হাজারি স্যার বই, বিপ্লব স্যারের বইয়ে অঙ্ক করতে গেলে, ওই বই দেখে অঙ্ক করতে গেলে যে কি পরিমাণ ঝামেলা পোহাইতে হয়, 3 স্টেপ 4 স্টেপে অঙ্ক করা লাগে, কিন্তু আমি তোমাদেরকে 1 স্টেপে অঙ্ক করা শেখাবো, ঠিক আছে। সেটা আজকে যদি না হয় পরের ক্লাসে শেখাবো, ঠিক আছে। আচ্ছা দেখো, জেডকে কি বলা হয়, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এইটার একটা কি আছে, জেড কে, এটা একটা নির্দিষ্ট সূত্র আছে বা মান আছে। এখন এই জিনিসটা বইয়ের মধ্যে প্রমাণ করা নাই, কিন্তু আমি এটা প্রমাণ করলাম না, প্রমাণ এখন কোনো দরকার নাই। মনে রাখবা, যেই জিনিসটা দরকার নাই কখনো পরীক্ষায় আসবে না, এবং এই মানে আপাতত দৃষ্টিতে কোনো লাগতেছে না, সেটা মাথার মধ্যে ইনপুট নিও না, ঠিক আছে। মাথার মধ্যে ইনপুট নিয়ে মাথায় প্রেশার পড়বে। সাবজেক্ট কিন্তু একটা না, কেমিস্ট্রি না, বায়োলজি, ফিজিক্স, ম্যাথ, হায়ার অনেক অনেক কিছু আছে, ঠিক আছে। বাংলা, ইংলিশ, আইসিটি। তো ফার্স্টে মনে রাখবে, এই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা জেড, এটা সূত্র হইতেছে জেড ইজ ইকুয়াল টু m/x × 96,500। আমি এতদিন যেভাবে পড়ে আসছো পড়ো, কিন্তু আমি সূত্রটা যেভাবে মুখস্থ করাইতেছি এইভাবে করো, করলে কি উপকার পাবো একটু পরে তুমি বুঝবা, ঠিক আছে। আমি বলে দিতেছি। তাহলে জেড ইজ ইকুয়াল টু কি m/x × 96,500। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সূত্র কি m/x × 96,500। এখানে এম কে কি বলা হয়, মোলার ভর, ঠিক আছে। এম কে বলা হয় মোলার ভর, কেন আণবিক ভর না, ঠিক আছে। আচ্ছা বল না, আচ্ছা বলবো না, তোমার এটা HW থাকবে, এই যে বাড়ির কাজ। এটা তোমাকে সবাইকে কমেন্ট, এবং এই ক্লাসটা শেষ হওয়ার পর সবাই কমেন্টে জানাবা যে এখানে মোলার ভর কেন দিব, কেন আণবিক ভর না, কেন মোলার ভর, ঠিক আছে। এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে বুঝবো তোমার ব্রেন আছে, ঠিক আছে। গেল এক্স। এখন আসি এক্স নিয়ে, ঠিক আছে। বইয়ে সব জায়গায় এখানে লেখা আছে এক্স কে ধরা হয় যোজনী, কিন্তু আমি এটাকে কখনোই যোজনী বলবো না, কখনোই মানে কখনোই না। যদি যোজনী বলতেই চাও, অনেক বিপ্লব স্যারের বইয়ে মেবি লেখা আছে সক্রিয় যোজনী, হ্যাঁ এটাও লিখতে পারো, কিন্তু অনেকে আবার লিখে থাকে এটাকে বলা হয় তুল্য সংখ্যা, হ্যাঁ তুল্য সংখ্যা বলতে পারো। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হইতেছে এক্স কে বলা হয় আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। এক্স কে কি বলা হয়, আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। এক্স কে কি বলা হবে, আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। আর 96,500 তো 96,500 জানোই। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সূত্র কি, জেড ইজ ইকুয়াল টু m/x × 96,500। জেড ইজ ইকুয়াল টু কি m/x × 96,500। আমার সাথে সাথে আবার বলবা এবং খাতায় 2-3 বার লিখবা, সূত্রগুলো মাথার মধ্যে গেঁথে যাবে, অবশ্যই গেঁথে যাবে। তাহলে জেড ইজ ইকুয়াল টু কি m/x × 96,500। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড ইজ ইকুয়াল টু কি m/x × 96,500। এবং তোমরা কমেন্টে করবা কেন মোলার ভর আমরা ইউজ করব, কেন আণবিক ভর ইউজ করব না, ঠিক আছে। তো এটা যদি শেষে আমি এটা মুছে দিতেছি, তোমরা কমেন্ট করো এই জিনিসটা বুঝছো না, ঠিক আছে। যদি বুঝছো তাহলে কমেন্ট করো। আর ক্লাসটা এখনো সময় আছে, তোমরা শেয়ার করে দাও। আরও এখন নতুন নতুন আরেকটা টপিক পড়াবো, আজকে যেহেতু অনেকক্ষণ পড়াইতেছি পড়াতে থাকি, ঠিক আছে। তো ফার্স্টে দেখো একটা জিনিস, সেটা হইতেছে এই যে বললাম, আচ্ছা ম্যাথ করার সময় আরেকবার বুঝাবো। এই যে আমি বললাম এক্সটাকে তুল্য সংখ্যা বা যোজনী বলবো না, কেন বলবো না, ঠিক আছে। তো এটা জিনিস ফার্স্টে মনে রাখো, হাইড্রোজেনকে আমরা এভাবে লিখি না, লিখি কিভাবে, এইভাবে, ঠিক আছে। তো এইটা করার জন্য ইলেকট্রন কয়টা নেওয়া লাগে, 2টা, ঠিক আছে। ইলেকট্রন কয়টা নেওয়া লাগে, 2টা, ঠিক আছে। তাহলে H+ 2 অণু হাইড্রোজেন আয়ন 2টা ইলেকট্রন নিয়ে কি হবে, হাইড্রোজেন অধাতু বা হাইড্রোজেনে পরিণত হবে, ঠিক আছে। হাইড্রোজেনে পরিণত হবে। তাহলে 2 মোল হাইড্রোজেন 2 মোল ইলেকট্রন নিয়ে হাইড্রোজেনে পরিণত হবে। কিন্তু আমাকে বলো হাইড্রোজেনের যোজনী কত, হাইড্রোজেনের যোজনী কত, হাইড্রোজেনের যোজনী 1। কিন্তু এইখানে হাইড্রোজেনের যোজনী কত বসাইতে হবে, বসাইতে হবে 2। যারা যোজনী দিয়ে মুখস্থ করবা এখানে সবাই বসাবে 1, এবং তারপরে অ্যান্সার যা আসবে অ্যান্সার আস্তে করে টিচাররা কি দিয়ে দিবে, 0। যদি এই 0
বা ডিম এই জিনিসটা না পাইতে চাও আজকের থেকেই শুধরে যাও। সেই শুধরানো জিনিসটা কি, সেটা হচ্ছে যে দেখাই দিলাম যে হাইড্রোজেনের ক্ষেত্রে যোজনী 1 কিন্তু তুল্য সংখ্যা কত 2, বা আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা কয়টা ইলেকট্রন গ্রহণ করছে বা কয়টা ইলেকট্রন বর্জন করছে সেটা হইতেছে আমার কি এক্স। ঠিক আছে, এক্স দিয়ে মনে রাখবা। তাইলে জেড এর সূত্রটা কি ছিল, m/x × 96,500। এটার কোনো প্রুফ আমি দেখাইলাম না। এখন একটু আগে সূত্র কি পাইছিলাম, w = কি ZIT। ঠিক আছে, এখন জেড এর মানটা এখানে বসায় দেই। জেড এর মানটা এখানে বসায় দিলে কি আসে, m/x × 96,500 × IT। ঠিক আছে, এই মানটা বসাইলাম, এটা হয়ে গেল, মুছে দিলাম, আবার বড় করে লিখতেছি। তাইলে ফাইনাল সূত্রটা কি দাঁড়ায়, ফাইনাল সূত্রটা দাঁড়ায় সঞ্চিত ভর W = কি m, সঞ্চিত ভর W = কি MIT ডিভাইডেড বাই x × 96,500। এবং সব বইয়ে এই সূত্র দিয়ে করা, সব বইয়ে এই সূত্র দিয়ে ম্যাথ করা, সব বইয়ে এই সূত্র দিয়ে ম্যাথ করা, এবং সব টিচার তোমাদের এই সূত্র দিয়ে করাবে 100% গ্যারান্টি। কিন্তু আমি তোমাদের এই সূত্র দিয়ে করাবো না, কিন্তু এটা মনে রাখো, ঠিক আছে, এটা কাজে লাগবে। তাহলে কি W সঞ্চিত ভর W = কি MIT ডিভাইডেড বাই x × 96,500। সঞ্চিত ভর W = কি MIT ডিভাইডেড বাই x × 96,500। আমার সাথে সাথে আবার বলো, আবার লেখো, বারবার প্র্যাকটিস করো খাতার মধ্যে। W = কি এইভাবে প্র্যাকটিস করবা, W = MIT ডিভাইডেড বাই x × 96,500। ঠিক আছে, আবার লিখবা W = MIT ডিভাইডেড বাই x × 96,500। ঠিক আছে, তাহলে এটা মাথার মধ্যে গাইতে যাবে, W = MIT ডিভাইডেড বাই x × 96,500। সবাই যদি বুঝতে পারো এখনই কমেন্ট করো, জলদি জলদি কমেন্ট করো সবাই। ঠিক আছে, সবাই কমেন্ট করো। তোমরা যদি রাজি থাকো তাহলে আমি এখন একটা ম্যাথ শুরু করব। ঠিক আছে, নাকি ম্যাথটা পরের দিন শুরু করব? আচ্ছা, ম্যাথটা পরের দিনই শুরু করি। ফাহমিদ ফারাবি যেটা বলছে সব যৌগ অণু গঠন করে না, এই জন্য সকল যৌগের ভাগ। হ্যাঁ, ওটা ঠিক আছে, কিন্তু আরেকটু স্পেসিফিক চাই এককের ক্ষেত্রে। ওটা ঠিক আছে, ওটা কিন্তু ঠিক আছে, মোলার ভর ও যেটা বলছে 100% রাইট। কিন্তু এখানে এককের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, একক হিসেবে কেন মোলার ভর দিব? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি শুরু করে দিতেছি। এই ম্যাথটা সবাই খাতায় তুলো, জলদি 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 ম্যাথটা তুলো। এখান থেকে ম্যাথ শুরু। 1 নাম্বার ম্যাথ দাও, আমি আজকে একটা অন্তত শেষ করে দিই। ঠিক আছে, 1 নাম্বার ম্যাথ দাও, আজকে লাইভ ক্লাসটা দেরি হইতেছে। আচ্ছা, কপার সালফেট দ্রবণে 5 মিনিট ধরে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হলো। জলদি লেখো, টাইম নেই। কপার সালফেট দ্রবণে 5 মিনিট ধরে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হলো। ঠিক আছে, কপার সালফেট দ্রবণে 5 মিনিট ধরে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হলো। কতে হইতেছে কত গ্রাম, এটা হচ্ছে আমার ঢাকা বোর্ড 16তে আসছে, এবং এই সেম ম্যাথই বইয়ে আছে দেখে আমার ডিউতে আসছে। ঠিক আছে, ডিউতে আসছে, এবং শর্টকাটে কিভাবে করা যায় এটাও বলতেছি। কপার সালফেট দ্রবণে 5 মিনিট ধরে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হলো। কতে কত গ্রাম কপার জমা হবে? কতে কি কত গ্রাম কপার জমা হবে? ক্ষতে হইতেছে কতটি কপার পরমাণু জমা হবে। ক্ষতে কি কতটি কপার পরমাণু জমা হবে। ঠিক আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কপার সালফেট দ্রবণে 5 মিনিট ধরে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হলো। কতে কত গ্রাম কপার জমা হবে, ক্ষতে কতটি কপার পরমাণু জমা হবে। ঠিক আছে, জলদি। ঠিক আছে, যারা পারেন ম্যাথটা ক্যালকুলেটর নিয়ে শুরু করে দেন। তোমরা কমেন্ট করতে থাকো। কপার সালফেট দ্রবণে 5 মিনিট ধরে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হলো। কত গ্রাম কপার জমা হবে, কতটি কপার পরমাণু জমা হবে। ঠিক আছে, তো ফার্স্টে দেখো, একটু আগে আমরা পড়লাম কটা দেখি। কয়ের জন্য কি সূত্র একটু আগে পড়লাম, W = কি সঞ্চিত ভর W = MIT ডিভাইডেড বাই x × 96,500। ঠিক আছে, আমার সাথে সাথে রিপিট করেন, W = কি চোখে মুখে অন্ধকার দেখতেছি, W = MIT ডিভাইডেড বাই x × 96,500। ঠিক আছে, W = কি MIT ডিভাইডেড বাই x × 96,500। এখন দেখেন আমার কি বাইর করতে বলছে কত গ্রাম কপার পরমাণু। তার মানে আমার কি চাইছে, যে কোনো একটা ম্যাথ পাওয়ার সাথে সাথে আগে দেখবেন প্রশ্নে কি দেয়া আছে, কি বাইর করতে হবে, W বাইর করতে হবে। আচ্ছা, W রাখলাম, সবকিছু মান দেয়া আছে, হ্যাঁ দেয়া আছে। M, কপার সালফেট দ্রবণে কপার সালফেট কি করবে তোমরা জানো, কপার 2+, এই যে সাইডে লিখলাম কপার 2+, কি করবে, কপার 2+ 2টা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে, কপারে। ঠিক আছে, কপার 2+ 2টা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে, কপারে। তার মানে এখানে আদান প্রদান কিন্তু ইলেকট্রন কয়টা করছে, 2টা। আচ্ছা, আসতেছি আমি। তাহলে কপারের আণবিক ভর বা মোলার ভর কার বসাবো, অবশ্যই কপারেরটা কত,
অ্যান্সার করবেন? আচ্ছা না থাক, অ্যান্সার করার দরকার নেই। 63.5 সবাই পারি। আই আই কত? আই কত? 2 অ্যাম্পিয়ার, বসাই দিলাম 2। সবাই বুঝতে না পারলে আবার বলেন। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি এমআইটি ডিভাইডেড বাই এক্স ইন্টু 96,500। প্রশ্নে কি চাইছে? ডাব্লিউ। এম এর মান কত জানি? 63.5। আই কত? 2 অ্যাম্পিয়ার। টি সময়, কত সময় ধরে এটা চালানো হয়েছে? 5 মিনিট ধরে। হ্যাঁ 5, ঠিক আছে। যারা মাথায় ঘেলু কম তারা কি করবে? যাদের মাথায় ঘেলু কম তারা হইতেছে এই 5টা রেখে দিবে। কিন্তু আপনাদের মাথায় কি ঘেলু কম না, আপনারা কি করবেন? এটাকে অবশ্যই সেকেন্ডে নেবেন, কারণ এটা কি, এটা অবশ্যই হইতেছে একটা এসআই এককে নেওয়া লাগবে, সেটা হচ্ছে কি এই আমরা সেকেন্ডে নেওয়া লাগবে। তাহলে এক্স এর মান কত? এক্স কি ছিল? আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা কত? 2টা। আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা কয়টা? 2টা। আর 96,500 টু 96,500। ক্যালকুলেটর নিয়ে বসতে বলছি, জলদি ক্যালকুলেটরে টাইপ করে আমাকে এখনই ডাব্লিউ এর মানটা বলেন। 50 সেকেন্ড সময় দিলাম। আমি আবার বুঝাইতেছি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমআইটি ডিভাইডেড বাই এক্স ইন্টু 96,500। এম কত? কপারের 63.5। আই কত? 2 অ্যাম্পিয়ার। সব কিছু দেওয়া আছে। টি কত? 5 মিনিট। মিনিটকে কিসে নিব? সেকেন্ড। 5 ইন্টু 60 বা 500 কত? 30, 300 সেকেন্ড, ঠিক আছে। আর 2 এখানে 96,500 কুলম, ঠিক আছে। সব কিছু দেওয়া আছে এবং এটা করলে আমার ডাব্লুর একটা মান বের হয়ে যাবে। ডাব্লুর এককটা কিসে আসবে? অবশ্যই গ্রাম। একক লিখতে ভুলবেন না। এবং এই ম্যাথগুলো খুবই খুবই পরীক্ষায় আসে, ঠিক আছে। যারা ফার্স্ট ইয়ারে আছে এদের জন্য এই ম্যাথগুলো পুরো ফরজ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ফার্স্টে দীপান্বিতা কমেন্ট করছে 0.1974। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। 0.1974। হ্যাঁ 0.19। দীপান্বিতা দেখি ক্ষয়েরটা অ্যান্সার দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, ক্ষয়েরটা অ্যান্সার দেওয়ার আগে আমি আবার দেখাইতেছি খটা কিভাবে শর্টকাটে করা যায়, ঠিক আছে। ডাব্লু কত? 0.1974, ঠিক আছে। তো সবাই কমেন্ট করতেছে 0.19, ঠিক আছে। আচ্ছা ফামিদ ফারাবি, সরি আমি বুঝতে পারছি তুমি পারছো, ঠিক আছে। তাহলে 0.197 গ্রাম, ঠিক আছে। সবাই বুঝতে পারছে। এখন দেখো এখন এই যে আমি বলার সাথে সাথে অনেকে ওই যে ক্ষয়ের অ্যান্সার, দীপান্বিতা ক্ষয়ের অ্যান্সার দিয়ে রাখছে, ঠিক আছে। ক্ষয়ের অ্যান্সার দিয়ে রাখছে। এখন আপনাদের মাথায় করার জন্য কিভাবে ঘুরবে জানেন? দেখেন, একটু আগে কি বলতেছিলাম? কপার আণবিক ভর কত? 63.5 গ্রাম। প্রশ্নটা ছিল কি, কতটি কপার পরমাণু জমা হবে? 1 মোল কপারের ভর কত? 63.5 গ্রাম, ঠিক আছে। তাহলে আপনারা কিভাবে শুরু করবেন? দেখেন, আপনারা ফার্স্টেই ঝাঁপায় পড়বেন, কোনো কথা নাই। ম্যাথ দেখা মাত্র আপনার কি করবেন? খুবই সহজ, পারছি, কমন পারছি, ঝাঁপায় পড়তেছি, ঠিক আছে। 63.5 গ্রাম কপারে পরমাণু আছে কয়টা? পরমাণু আছে কয়টা? অ্যাভোগাড্রো সংখ্যক। অ্যাভোগাড্রো সংখ্যক কত? 6.02 × 10⁻23টি। তাহলে 63.5 গ্রামে 5 গ্রাম কপারে পরমাণু আছে কয়টা? 6.02 × 10⁻23টি। সুতরাং 1 গ্রামে কপার পরমাণু কত এবং কতটি কপার পরমাণু জমে? ওইখানে কত গ্রাম পাইছিলাম? 0.1974, ঠিক আছে। সুতরাং 0.1974 গ্রামে কপার কতটি পরমাণু আছে? ভাগ করব কি দিয়ে? 6.02 × 10⁻23 ইন্টু 0.1974 ডিভাইডেড বাই কি? 63.5। সবাই ক্যালকুলেটারে বসায় দেখেন একটা অ্যান্সার আসবে, ঠিক আছে। এবং অ্যান্সারটা বাইরেও করে দিছে 1.87 × 10⁻21। হ্যাঁ আমি দেখেছিলাম, দীপান্বিতা কমেন্ট করেছে। হ্যাঁ ঠিক আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু, হ্যাঁ ওটা তো গেছে। এরপরে 1.97 ইন্টু, এটা কোনটা? আচ্ছা এটা তো আগেরটারই অ্যান্সার দিতেছে এখনো, ঠিক আছে। আচ্ছা দীপান্বিতা যে ফার্স্টে অ্যান্সারটা দিয়েছিল ওই অ্যান্সারটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে। ওই অ্যান্সারটা ঠিক আছে। সেটা কি ছিল আবার দেখিনি, হারিয়ে ফেলাইলাম, ঠিক আছে। 1.87 × 10⁻21, ঠিক আছে। 1.87 × 10⁻21 টি, 10⁻21 টি পরমাণু। তাহলে আমরা কি করলাম? প্রশ্নটা কি ছিল? 63.5 গ্রাম কপারে পরমাণু আছে কয়টা? 6.02 × 10⁻23টা। সুতরাং 1 গ্রামে কপার আছে কতটা? এত। সুতরাং 0.197 কত, ঠিক আছে। সবাই এটা এভাবে করছেন না? সবাই এভাবে করছেন না? এবং আস্তে করে এটা খাতায় কাটা দিয়ে দেন, ঠিক আছে। কি করবেন? আস্তে করে এটা খাতার মধ্যে কেটে দেন। সবাই এই নিয়মে করছেন আশা করি, এবং সবাই এই নিয়মটা আস্তে করে কেটে দেন, ঠিক আছে। কারণ কি? কারণ আমি এখনই বলতেছি, সবাই এই নিয়মটা আস্তে করে কেটে দেন। অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার নিয়ে চিন্তা করা লাগবে, অ্যান্সার ঠিক আছে। কিন্তু দেখেন, আপনারা পরীক্ষায় যখন প্রশ্ন দিবে তখন পরীক্ষায় প্রশ্নটা তো এইভাবে আসতে পারতো। কপার সালফেট দ্রবণে 5 মিনিট ধরে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হলো, ক নাম্বার প্রশ্নটা নাই। কতটি কপার পরমাণু জমা হবে? ক নাম্বার প্রশ্নটা নাই। কপার সালফেট চালনা করা হলো, কতটি কপার পরমাণু জমা হবে। তাইলে আপনার খ করার জন্য অবশ্যই কি করে আসতে হবে? ক করে আসতে হবে। কিন্তু এখানে তো কত নাই, তাহলে আপনার পুরা প্রসেস আবার করতে হবে। কিন্তু মানে কয়টা স্টেপ হলো? 2টা 3টা স্টেপ হলো। কিন্তু আমি সব ম্যাথ করবো কয় স্টেপ? এক স্টেপে। বইয়ে এমন এমন ম্যাথ আছে, সামনে আরো ম্যাথ প্র্যাকটিসের জন্য দিব, সেখানে দেখবা একটা ম্যাথ
বইয়ের মধ্যে ঐকিক নিয়মে করা, আমি কোনো ঐকিক নিয়মে করবো না, সূত্র দিয়ে করব এবং বলবো যে ভাইয়া এটা কি ইউজ করা যাবে পরীক্ষার খাতা? হ্যাঁ ডেফিনেটলি ইউজ করা যাবে। এরপরে আমি একটা জিনিস বলে দিতেছি, সেটা হচ্ছে এই যে যেই জিনিসটা করলাম 4 স্টেপ 5 স্টেপেও লাগতে পারে, কিন্তু আমি সব কয় স্টেপে করব খাতার মধ্যে লিখে রাখো, সব অবশ্যই কয় স্টেপে করব, 1 স্টেপ, আমার যাই পাই 1 স্টেপে। ঠিক আছে, সব কিছু মাথা আছে, আপনার মাথা আছে, ঐকিক নিয়মে করতে যাবেন কেন? যেখানে সহজে করা যায় সেখানে অযথা খাটাখাটনি তো কোনো করা দরকার নাই। ঠিক আছে, পুরো বোর্ডটা ক্লিয়ার করে দিলাম, সবাই এতটুকু বুঝতে পারছেন নাকি? ঠিক আছে, দেখেন অনেকক্ষণ ক্লাসটা হয়ে গেছে, আমি একটু পরে শেষ করে দিব। ঠিক আছে, এই তো এই যে অনেকে স্যাড ইমো দিতেছে, হ্যাঁ স্যাড হবেন না, আপনারা একটু পরে খুশি হবেন, দেখেন আপনাদের একটা ম্যাজিক শিখিয়ে দিতেছে। সূত্রটা কি পাইছিলাম? ডাব্লিউ ইজ ইকুয়াল টু MIT ডিভাইডেড বাই এক্স ইন্টু 96,500। ঠিক আছে, সূত্রটা কি পাইছিলাম? ডাব্লিউ ইজ ইকুয়াল টু MIT ডিভাইডেড বাই এক্স ইন্টু 96,500। এখন এমটাকে আস্তে করে, এমটা একটা লক্ষ্মী বাচ্চা, এমটাকে এইদিকে আস্তে করে এখানে নিয়ে আসেন, বা ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু কি, এমটা তো চলে গেছে, IT বাই এক্স ইন্টু 96,500। এখানে না বোঝার কিছু নয়, সবাই বুঝতে পারতেছে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু MIT ডিভাইডেড বাই এক্স ইন্টু 96,500, এমটাকে আস্তে করে এখানে নিয়ে আসলাম, ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু IT বাই এক্স ইন্টু 96,500। এখন দেখো ডাব্লিউ বাই এম এই জিনিসটাকে কি বলে? ভর বাই আণবিক ভর। ডাব্লিউ বাই এম এই জিনিসটাকে কি বলে? মোল সংখ্যা বা মোল নাম্বার। ঠিক আছে, এটাকে কি বলা হয়? মোল নাম্বার। তাহলে এটাকে কি বলা হয়? মোল নাম্বার। এন দিয়ে প্রকাশ করা হয়, এন ইজ ইকুয়াল টু IT ডিভাইডেড বাই এক্স ইন্টু 96,500। ঠিক আছে, এখন পর্যন্ত আপনি যতদিন বাঁচবেন কিয়ামত পর্যন্ত এই সূত্রটা মনে রাখবেন। ঠিক আছে, সবাই কিয়ামত পর্যন্ত বা যতদিন পর্যন্ত বেঁচে থাকবা, শেষ মুহূর্ত তোমার যদি মরার আগে এসে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে, বলো তো ফ্যারাডের প্রথম সূত্রের গাণিতিক সূত্রটা বলো, মরার আগে কেউ এসে জিজ্ঞেস করতে, হ্যাঁ তুমি পারবা, সেটা কি? এন ইজ ইকুয়াল টু IT ডিভাইডেড বাই এক্স ইন্টু 96,500। ঠিক আছে, সূত্রটা তাহলে কি? এন ইজ ইকুয়াল টু IT ডিভাইডেড বাই এক্স ইন্টু 96,500। এটা মনে রাখবেন কিভাবে? আবার বলছি, খাতায় 5-6 বার লিখবা। কিভাবে লিখবা? এন ইজ ইকুয়াল টু IT ডিভাইডেড বাই এক্স ইন্টু 96,500। ঠিক আছে, আবার লিখতেছি, এন ইজ ইকুয়াল টু IT ডিভাইডেড বাই এক্স ইন্টু 96,500। ঠিক আছে, এন ইজ ইকুয়াল টু IT ডিভাইডেড বাই এক্স ইন্টু 96,500। এখন মোল সংখ্যার সূত্র কি? মোল সংখ্যার সূত্র সবাই জানেন, মোল সংখ্যার সূত্র আমাকে কিছুই বলার নাই, আমি এখন জলদি আগে দিতেছি। মোল সংখ্যা এন ইজ ইকুয়াল টু কি? ডাব্লিউ বাই এম, ভি বাই 22.4 লিটার। অবশ্যই কিসে? STP-তে। এই মোল সংখ্যা এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, ভর বাই আণবিক ভর, আয়তন বাই 22.4 লিটার, কিসে? STP-তে। এরপরে PV বাই RT, মোল সংখ্যা এন ইজ ইকুয়াল টু কি? PV বাই RT। যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিতেছেন বা যারা ঢাকা ভার্সিটি প্রিপারেশন নিতেছেন, সবাই এই সূত্রটা ফরজ। ঠিক আছে, বইয়ের এই সূত্রটা নাই, এই সূত্রটা বইয়ে নাই। ঠিক আছে, কিন্তু এটা অবশ্যই মনে রাখবা কি? এন ইজ ইকুয়াল টু IT ডিভাইডেড বাই এক্স ইন্টু 96,500। এখন এন এর সূত্র কি? এন ইজ ইকুয়াল টু বিভিন্ন ফর্ম থাকতে পারে। এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, ভি বাই 22.4, PV বাই RT। PV বাই RT কোথা থেকে আসছে? ওই যে মাদার অফ অল ইকুয়েশন, কি? আইডিয়াল গ্যাস ইকুয়েশন। PV ইজ ইকুয়াল টু NRT, এন রাখো PV বাই RT। ঠিক আছে, পি কি? চাপ, ভি আয়তন, আর মোলার গ্যাস ধ্রুবক মান কত? মোলার গ্যাস ধ্রুবকের মানটা তোমরা কমেন্ট করো। ঠিক আছে, মোলার গ্যাস ধ্রুবকের 2টা মান আছে, 2টা মানই কমেন্ট করো। আর টি কি? তাপমাত্রা। আর এন এর আরো সূত্র আছে কি? এন বাই এন এ, অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, এন বাই এম এ আরেকটা আছে VS, ভিটা অবশ্যই লিটারে, VS। ঠিক আছে, এন এর সূত্র কি? VS। এটা লাগে কোথায়? এটা পরিমাণগত রসায়নে খুবই লাগবে। কেমিস্ট্রির 10টা চ্যাপ্টার, ফার্স্ট পার্ট সেকেন্ড, এই 10টা চ্যাপ্টারে এই সূত্র লাগবে। এই লাইনটা বক্স করে আপনারা বাসায় 10-20 বার লিখবেন। এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, ভি বাই 22.4 লিটার, পিভি বাই RT, এন বাই এন এ, VS। এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, ভি বাই 22.4 লিটার, পিভি বাই RT, এন বাই এন এ, VS। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন নাকি? এখনই কমেন্ট করেন। ঠিক আছে, জলদি আমি ফার্স্ট যাইতেছি, কেউ চিন্তা করো না, আমি পরে এই ক্লাসটা আমি পরে আবার রিভিউ করব। ঠিক আছে, নেক্সট দিন আমি এটা আবার রিভিউ করব। ঠিক আছে, নেক্সট দিন এটা আমি আবার রিভিউ করব। ঠিক আছে, সবাই এখনো শেয়ার দিয়ে দাও। ঠিক আছে, হ্যাঁ তো ফারাবি কমেন্ট করছে এন ইজ ইকুয়াল টু SV, ওইটাই বললাম, এন ইজ ইকুয়াল টু VS। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা সবাই ভালো মতো কমেন্ট করতে থাকো। ঠিক আছে, তাহলে এইটা লিখে রাখো যে সব সময় খাতার উপরে লিখে রাখো, খাতার উপরে বক্স করে লিখে থাকো, আমার টার্গেট থাকবে সব ম্যাথ কয় স্টেপে শেষ করা? 1। ঠিক আছে, নাম্বার 1 শাকিব খানের মতো,
আমার সব ম্যাথ কয় স্টেপে শেষ করব? এক স্টেপে। আমার সব ম্যাথ কয় স্টেপে শেষ করব? এক স্টেপে। মূল সংখ্যার সূত্র পাশে লিখে রাখো, যে আজীবন মনে রাখবো। মরার আগেও কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে ভাই মূল সংখ্যার সূত্রটা বললে তারপর মরেন, বলতে পারবা না? পারবা। সেটা কি? n ইজ ইকুয়াল টু W/m, V/22.4 লিটার, PV/RT, N/NA, VS। ঠিক আছে, গেল। এখন পেজটা উল্টাও, পেজটা উল্টে একটু আগে যে ম্যাথ দিছো সেই ম্যাথে আসো। ঠিক আছে, ম্যাথে কি আসো? ম্যাথের ক নাম্বারে আসো। আইসে প্রশ্নটা পড়ো। কপার সালফেট দ্রবণে 5 মিনিট ধরে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ বা সামথিং ছিল, হ্যাঁ কত, হ্যাঁ ঠিক আছে, তো 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 5 মিনিট ধরে চালনা করা হলো। ঠিক আছে, 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 5 মিনিট ধরে চালনা করা হলে কত গ্রাম জমা হবে? সূত্র কি জানি? এখন থেকে এতক্ষণ যা পড়ছি সব সূত্র ভুলে যাবো। সব সূত্র ভুলে মনে থাকবে, কিন্তু আপাতত সব সূত্র মাথার থেকে আউট। শুধুমাত্র একটা সূত্র মাথায় রাখবো, সেটা কি? n ইজ ইকুয়াল টু IT ডিভাইডেড বাই x ইন্টু 96,500। ঠিক আছে, n ইজ ইকুয়াল টু কি? IT ডিভাইডেড বাই x ইন্টু 96,500। n ইজ ইকুয়াল টু IT ডিভাইডেড বাই x ইন্টু 96,500। এখন n এর জায়গায় কি বসাবা? আমার প্রশ্নে কি দেয়া আছে? ভর দেয়া থাকলে কি বসাবো? ভর বা আণবিক ভরের সূত্র W/m। এটা ক করতেছে কিন্তু, IT বাই x ইন্টু 96,500। ঠিক আছে, লাইভ ভিডিওটা একটু ফাস্ট যাইতেছে, লাইভ ভিডিও শেষ হলে আবার দেখবা, 10টা বেজে গেছে। ঠিক আছে, W/m, কত গ্রাম কপার দেয়া ছিল? ঠিক আছে, কত গ্রাম কপার আমি দেখে নেই। কপার দেয়া ছিল হচ্ছে কত গ্রাম কপার। আচ্ছা, W বের করতে হবে। তাহলে m, কপারের ভর কত জানি? 63.5। W তো বের করবো। I কত? I হইতেছে 2 অ্যাম্পিয়ার, 5 ইন্টু 60। ঠিক আছে, x এর মান কত? কপার 2টা ইলেকট্রন নিবে, 2 ইন্টু 96,500। ঠিক আছে, এখন এইটা দিয়ে অ্যান্সার বাই করো। W কত আসবে বাই করো, তোমরা বাই করো। বাই করলে দেখবা কত আসবে, ওই যে ফার্স্টে 0.1974 ওইটা আসবে। ঠিক আছে, তো সূত্রটা মনে রাখবা কি? n ইজ ইকুয়াল টু IT ডিভাইডেড বাই x ইন্টু 96,500। ঠিক আছে, n ইজ ইকুয়াল টু IT ডিভাইডেড বাই x ইন্টু 96,500। এখন এই সূত্রটা আনার কারণ হইতেছে কি? দেখো, যেটা বললাম, খতে আমার এখন ক করা লাগবে না, জাস্ট সূত্রটা লিখবো। n ইজ ইকুয়াল টু কি? IT ডিভাইডেড বাই x ইন্টু 96,500। ঠিক আছে, n ইজ ইকুয়াল টু কি? IT ডিভাইডেড বাই x ইন্টু 96,500। বলছে কত গ্রাম কপার পরমাণু জমা হবে, তার মানে অণু পরমাণু হিসাব করলে কোনটা নিয়ে আসবো? অ্যাভোগাড্রোর সূত্র n ইজ ইকুয়াল টু কি? n/na। ঠিক আছে, n ইজ ইকুয়াল টু n/na, IT ডিভাইডেড বাই x ইন্টু 96,500। ঠিক আছে, IT ডিভাইডেড বাই 96,500। n এর জায়গায় কি বসাবো? n হচ্ছে অণুর সংখ্যা, কতটি পরমাণু, এটা আমার বাইর করতে হবে। n এ কি? 6.02 ইন্টু 10 টু দা পাওয়ার কত? 23। 6.02 ইন্টু 10 টু দা পাওয়ার 23। আয়ের মান কত? অ্যাম্পিয়ার, হ্যাঁ 2 অ্যাম্পিয়ার। আয়ের মান 2 অ্যাম্পিয়ার। আর এটা তো মিনিটকে অবশ্যই কিসে নিবে? সেকেন্ডে নিবেন, এই জিনিসটা মনে রাখবেন। এরপরে x এর মান কত? 2 ইন্টু 96,500। ঠিক আছে, তোমার যদি পরীক্ষায় দেয় কতটি কপার পরমাণু জমা হবে, তোমার কি এখন ওই 1.5 পৃষ্ঠার ম্যাথ করার দরকার আছে? না, 1.5 পৃষ্ঠা না, এখন মাত্র 3 লাইনে ম্যাথ শেষ। যেটা আসবে সেটা হইতেছে n এর মান দেখবেন ঠিক আগেরটা আসছে। সবাই কমেন্ট করো n এর মান আবার বাই করো। 1.87 ইন্টু 10 টু দা পাওয়ার 21টি পরমাণু জমা হবে। ঠিক আছে, সুতরাং, এবং বাংলা কথাগুলো লিখবেন, সুতরাং 1.87 ইন্টু 10 টু দা পাওয়ার 8টি কপার পরমাণু কীভাবে জমা হবে। ঠিক আছে, আরও অনেক ম্যাথ আছে, আরও অনেক ম্যাথ করাবো, আপনাদের বোঝাবো যে বইয়ের থেকে যে কোনো ম্যাথ, বইয়ে হাজার লাখ ম্যাথ থাকলেও সব একটা সূত্র দিয়ে করা যাবে। ঠিক আছে, সব কিছু কয়টা সূত্র দিয়ে করা যাবে? একটা সূত্র দিয়ে, এবং কয় স্টেপে? এক স্টেপে। ঠিক আছে, পড়াশোনাটা সহজ করে আপনাদের দায়িত্ব। আমাদের মস্তিষ্ক দিছে ব্রেন, এই ব্রেনটাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, তো আজকে অনেকক্ষণ বকবক করছি, 1.5 ঘন্টা হয়ে গেছে। এর জন্য আমি চাইতেছি এই পার্টটা আমি আরও অনেক ম্যাথ করাবো, সেগুলো আমি নেক্সট দিন এটার কিছুটা রিভিউ দিয়ে আবার শুরু করব। ঠিক আছে, এতক্ষণ ধরে যা পড়াইলাম সবাই বুঝছো নাকি একটু কমেন্ট করো। একটু কমেন্ট করো। ঠিক আছে, আমি আবার অনেক ম্যাথ করাবো। আচ্ছা, এইচডাব্লিউ আগের দিন বলছিল এইচডাব্লিউ দিতে। এইচডাব্লিউ আমি এইচডাব্লিউ আমি দিয়ে দিতেছি। ওপরে লেখো কুমিল্লা বোর্ড 2016। এইচডাব্লিউ দিতেছি। ঠিক আছে, অনেকে এইচডাব্লিউ চাই, এইচডাব্লিউ দিয়ে দিতেছি। H2SO4, এটার নাম কি? H2SO4 এর নাম কি? সালফিউরিক অ্যাসিড। এবার বলো সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটা? সালফিউরিক অ্যাসিড। না, সবচেয়ে শক্তিশালী অ্যাসিড সালফিউরিক অ্যাসিড না, এটা যখন অধ্যায় 3 পড়াবো তখন পড়াবো। সালফিউরিক অ্যাসিড দ্রবণে 2 মিনিট ধরে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হলো।
সালফিউরিক অ্যাসিড দ্রবণে 2 মিনিট ধরে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হলো। এটা কি এইচডব্লিউ, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড দ্রবণে 2 মিনিট ধরে, সবাই জলদি লেখো, জলদি লাইফটা শেষ হয়ে যাবে। সালফিউরিক অ্যাসিড দ্রবণে 2 মিনিট ধরে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হলো, ঠিক আছে। 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হলে ক নাম্বারটা কি? ক নাম্বারটা হইতেছে এসটিপিতে কত লিটার হাইড্রোজেন জমা হবে। এসটিপিতে কত লিটার হাইড্রোজেন জমা হবে, ঠিক আছে। আমার লেখা বুঝতে পারবা না, লেখাটা একটু আমার খারাপ আছে, বোর্ডে লেখাটা ভালো হয় না, ঠিক আছে। তাহলে এসটিপিতে কত লিটার, ক নাম্বার প্রশ্নটা কি এসটিপিতে কত লিটার হাইড্রোজেন জমা হবে। আর খ নাম্বার প্রশ্নটা কি? খ নাম্বার প্রশ্নটা হইতেছে 20 ডিগ্রি সেলসিয়াস 20 ডিগ্রি সেলসিয়াস ও 2 এটিএম চাপে 20 ডিগ্রি সেলসিয়াস ও 2 অ্যাটমসফিয়ার চাপে কত লিটার হাইড্রোজেন জমা হবে, ঠিক আছে। কত লিটার হাইড্রোজেন জমা হবে, ঠিক আছে। আবার বলে দিতেছি, সবাই লেখা বুঝতে পারতেছে নাকি জানি না, লেখা বুঝতে না পারলেও সমস্যা না, আমি বলে দিতেছি, ঠিক আছে। হ্যাঁ, সবাই বলতেছে, ফাহমিদ ফারাবি বুঝছি, দীপান্বিতা বুঝছি, করিস্মিতা বুঝছি, সুমাইয়া বাসার বুঝছি, ইব্রাহিম আবির বুঝছি, সবাই বুঝতে পারছি ভাইরা। তাহলে দেখো প্রশ্নটা আবার বলতেছে, এইচডব্লিউ সালফিউরিক অ্যাসিড দ্রবণে 2 মিনিট ধরে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হলো। ক এসটিপিতে কত লিটার হাইড্রোজেন জমা হবে। খ 20 ডিগ্রি সেলসিয়াস ও 2 অ্যাটমসফিয়ার চাপে কত লিটার হাইড্রোজেন জমা। এই পোস্টের কমেন্টে অথবা আমার ইনবক্সে ম্যাথের ছবি তুলে পাঠিয়ে দাও, ঠিক আছে। অবশ্যই ম্যাথের ক খ দুইটা, এবং আমি যে নিয়মে করাইছি অবশ্যই এই নিয়মে প্র্যাকটিস করবা, এবং বইয়ের যে কোনো ম্যাথ ফ্যারাডের প্রথম সূত্র রিলেটেড শুরু করে দিবা, আল্লাহু আকবার বলে শুরু করে দিবা, সব মিলবে, ঠিক আছে। জাস্ট এই সূত্র প্রয়োগ করবা। সূত্রটা কি? n = IT ডিভাইডেড বাই x * 96,500। n = IT ডিভাইডেড বাই x * 96,500, এটা হইতেছে আমার মাস্টার ফর্মুলা। এটা দিয়ে করবো, এটা দিয়ে ম্যাথটা করবা, করে কি করবা, করে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে দিয়ে দিবা অথবা আমার পার্সোনাল ইনবক্সে দিয়ে দিতে পারো, ঠিক আছে। আমি সবারটা চেক করে দেবো, সবারটা চেক করবো, কোনো সমস্যা নাই। আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই এখনই লাইভটা শেষ করে দিব, কমেন্ট করবা। আর যদি কিছু বুঝতে না পারো আমার ইনবক্সে পার্সোনালি নক দিবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আজকে লাইভটা আমি এখানে শেষ করতেছি, অনেকক্ষণ অনেক কিছু আলোচনা করলাম। লাস্ট আরেকটা রিভিউ দিয়ে নেই, সেটা হইতেছে ফার্স্টে আলোচনা করছিলাম কি নিয়ে, ফার্স্টে আলোচনা করছিলাম আমার তড়িৎ রসায়ন নিয়ে। তড়িৎ রসায়নের অংশ কয়টা? দুইটা, তড়িৎ বিশ্লেষণ অংশ, আরেকটা হচ্ছে কি তড়িৎ রাসায়নিক অংশ। তড়িৎ বিশ্লেষণ কি? তড়িৎ দ্বারা বিশ্লেষণ, মানে বাইরের থেকে বিদ্যুৎ প্রয়োগ করে আমি কি করতেছি? রাসায়নিক শক্তি। আর রাসায়নিক শক্তিটা হইতেছে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাইতেছি। এরপরে আসলো পরিবাহী। পরিবাহী কি? পরিবাহী দুই প্রকার, ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, আয়নিক বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ধাতব পরিবাহী আবার কয় প্রকার? 3 প্রকার, সুপরিবাহী, অর্ধপরিবাহী, কুপরিবাহী। সুপরিবাহী কি জানো? অর্ধপরিবাহী কি? অর্ধপরিবাহী হইতেছে, অর্ধপরিবাহীর উদাহরণ কি কি ছিল? সিলিকন, জার্মেনিয়াম, পলিঅ্যাসিটিলিন, পলিঅ্যানিলিন, ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড, ঠিক আছে। এটা গেল অর্ধপরিবাহী। অপরিবাহী কি ছিল? মনে রাখবো যে হাশেম কাকার পেটে একটু চিনি গুড় পড়লো, হাশেম কাকার পেটে একটু কি পড়লো? চিনি গুড় পড়লো। হাতে কি? হতে হীরক, এরপর দন্তের সাথে সিরামিক বা পোর্সেলিন, হাশেম কাকার কাঁচ রাবার, হাশেম কাকার পেটে প্লাস্টিক, হাশেম কাকার পেটে একটু এতে এবোনাইট, একটু চিনিতে চিনি, গুড়ে গ্লুকোজ, আর পড়লোতে লাস্টে পেট্রোল, ঠিক আছে। এই জিনিসগুলা মনে রাখো। এরপরে আসছিলাম ফ্যারাডের প্রথম সূত্র। ফ্যারাডের প্রথম সূত্র কি ছিল? ডাব্লিউ সমানুপাতিক কিউ। ডাব্লিউ সমানুপাতিক কিউ ছিল, ডাব্লিউ সমানুপাতিক কি? তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ কিসের সমানুপাতিক? প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। তড়িৎ বিশ্লেষণের সময় প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। এখান থেকে একটা নতুন টার্ম পাইলাম, সেই টার্মটা কি ছিল? জেড বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। সেই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সূত্র কি পাইছিলাম? জেড = m/x * 96,500, ঠিক আছে। এখান থেকে মান বসে আবার ওই মাস্টার সূত্রে গেলাম, n = IT ডিভাইডেড বাই x * 96,500। আরেকটা জিনিস মনে রাখবো, ফার্স্টে বলছেন অ্যানোড ক্যাথোড কি? যে তড়িৎদ্বারে জারণ হয় অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। ক্যাটায়ন যে দণ্ডে যায় ক্যাথোড, অ্যানায়ন যে দণ্ডে যায় অ্যানোড, ঠিক আছে। তো দেখো এখন তো সবকিছু আজকে তড়িৎ রসায়নের ফার্স্ট পার্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট। টিচাররা পরীক্ষায় দিলে এইখান থেকে পরীক্ষা আসবে, বোর্ড প্রশ্ন তোমাদের সামনে, এইচএসসি পরীক্ষা বোর্ড প্রশ্নে, এবং যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার আছো কলেজ পরীক্ষায় এই ফ্যারাডের প্রথম সূত্র থেকে ম্যাথ পাওয়ায় 100%। এবং যাই কোন সূত্র দিবা? n = IT ডিভাইডেড বাই x * 96,500, ঠিক আছে। সবাই যদি সবকিছু বুঝতে পারো তাহলে কমেন্ট করো, আমি লাইভটা এখনই শেষ করে দিতেছি। সবাই যদি বুঝতে পারো কমেন্ট করো, ঠিক আছে।
ঠিক আছে। এই যে ফাহমিদ ফারাবি কমেন্ট করছে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হাইপোক্লোরাস অ্যাসিড। ঠিক আছে, সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। তাও এটা শক্তিশালী না, কিন্তু আমাদের ইন্টারের বই অনুযায়ী সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হইতেছে হাইপোক্লোরাস অ্যাসিড বা HClO4। ওইদিকে আমি পরে আসতেছি, হাইপোক্লোরাস বা পারক্লোরাস ওইদিকে পরে আসতেছি। ঠিক আছে, কমেন্ট করছে বায়োলজি নিয়ে আবার কবে আসতেছেন? হ্যাঁ, বায়োলজি নিয়ে সামনে আসতেছি। হ্যাঁ ঠিক আছে, দীপান্বিতা কমেন্ট করছে, ইব্রাহিম আবির বৃষ্টি লেখা কমেন্ট করছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাইরা যারা সাথে আছে এতক্ষণ ধরে। আমি তাহলে লাইভটা এখনই শেষ করে দিতেছি। ঠিক আছে, লাইভটা তোমরা সবাই ভালো মতো পড়াশোনা করতে থাকো, কেউ কোনো মানে হ্যাঁ ঠিক আছে চিল করো, মজা করো, কিন্তু পড়াশোনাটা চালিয়ে রাখো। লাইভ ক্লাসগুলো সবাই দেখো, সাদির লাইভ ক্লাসগুলো দেখো, আশিক ভাই ক্লাস নিতেছে, সাব্বির ভাই মাঝে মধ্যে আসতেছে, সম্রাট ভাই সুন্দর, খুবই সুন্দর বায়োলজি ক্লাস নিতেছে, এবং আমি নিজেই ওইখান থেকে আরও শিখতেছি। তো সব মিলে স্কুল অফ হিডেন ট্যালেন্টস ফ্যামিলির সাথে থাকো, এবং যে কোনো সমস্যায় আমাকে অবশ্যই তোমরা নক দিবে। ঠিক আছে, তাহলে আজকে লাইভটা এখানে শেষ করলাম। ঠিক আছে।